আসসালামু আলাইকুম সবাইকে। রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের আয়োজন গল্পের আড্ডার মেডিকেল লাইফ পার্ট 2। প্যান্ডেমিক এই লাইফে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়েছে। নর্মাল জীবনে আমরা কবে ফিরে আসবো, আমাদের ভাই বোনেরা কবে তাদের স্বপ্নের ক্যাম্পাসে অ্যাপ্রন পরে পা রাখবে, তা আমরা কেউই সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু তাও তাদের এই জীবনকে আনন্দময়, সাফল্যকে কিছুটা আনন্দময় করে করে তোলার জন্য জেনেসিস এর আজকের আয়োজন। আমাদের আজকের লাইফের মাধ্যমে তারা তাদের প্রিয় সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে তাদের যত না জানা অজানা অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার গুলো তারা জোগাড় করে নিতে পারবেন। তার জন্য তাদেরকে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথে পুরো লাইভ সেশনে থাকবেন বলেই আমরা আশা করছি। এছাড়া আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বলে আশা করছি। তাই আজকের আয়োজন আর দেরি না করে চলে যাই আমাদের আজকে অতিথিদের কাছে। আমাদের আজকে অতিথি হিসেবে রয়েছে ফারজানা ইসলাম শায়লা আপু, তামিমা জারিন জাহারা আপু, ফারহান শাফিউল ইসলাম ভাইয়া, রুবেল আহমেদ ভাইয়া, শাহনেওয়াজ সুসান ভাইয়া। আপুরা ভাইয়ারা আপনারা কি আছেন? একটু যদি কাইন্ডলি একটু কথা বলতে। জাহারা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুই কেমন আছিস? জি আপু, আমিও ভালো আছি। তা আপুর কাছে আমার আজকের কোশ্চেন, আপু, মেডিকেল লাইফে নাকি অনেক রেগুলারিটিস, অনেক নিয়মাবলী মেনে চলতে হয়। লাইফে এই লাইফটা নাকি অনেক রুলস রেগুলেশন নিয়ে নাকি মেনটেন করে চলতে হয়। লাইক নেল পলিশ দেওয়া যায় না, চুল ছেড়ে কম ক্যাম্পাসে ঘুরে বেড়ানো যায় না। আপনি যদি একটু নিয়মাবর্তিতা বিষয়াবলী গুলো সম্পর্কে, যদি মেডিকেলের নিয়েও আমাদের ভাই বোনদের সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, শুরুতেই আমি নবীনদেরকে স্বাগতম জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে। আর হচ্ছে, এটা সত্যি খুবই একটা খুশির খবর যে আমরা এরকম একটা প্রোগ্রামে বসতে পেরেছি জেনেসিসের অর্গানাইজেশনের মাধ্যমে। অ্যান্ড মেডিকেল লাইফ নিয়ে যদি আসলে বলতে যাই তাহলে হচ্ছে, হ্যাঁ, নিয়মানুবর্তিতা কিছুটা হয়তো আমাদের সবাইকেই আমাদের জীবনে মানতে হয়, তারপরই আসলে জীবনে সফলতা আসে। যারা মেডিকেলে চান্স পেয়েছো, সরকারি বা বেসরকারি ভাবে পড়বে ইনশাল্লাহ, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মেডিকেল লাইফটা আসলে কি মানে টক মিষ্টি ঝাল সবই আছে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করবে আমরা এটাকে কিভাবে নিচ্ছি সেটার উপর। আর জি আপু। আমাদের হচ্ছে একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, জি মেডিকেলে জি এই জি। জিনিসটা খুব বেশি যায় আমাদের সাথে, যে হুম আমরা ফার্স্ট আমরা আসলে ফার্স্টলি আমরা টিচারদের সাথে বা আমাদের আহ, আহ, যারা আমাদেরকে মেন্টর হিসেবে আমাদেরকে গাইড করছেন মেডিকেল লাইফে, তাদের সাথে আমাদের নিজেদের ইমপ্রেশনটাকে আমরা কিভাবে বিল্ড আপ করছি বা আমরা তাদের সাথে কিভাবে আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি, আমাদের বিহেভিয়ার, আমাদের রেসপন্স করা সবকিছুর মাধ্যমে এটা আসলে অনেক একটু একটু ম্যাটার করে। তারপর আবার ধরো হচ্ছে, যদি বলি যে যেমন আমরা প্রথমে যখন ভর্তি হই না, জি স্বাভাবিকভাবে আপু। এখন তো প্যান্ডেমিক, এখন হয়তো বা অনেক কিছুই অনলাইনে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে ন্যাচারাল রুলস না, বাট আমরা যখন ভর্তি হয়েছি বা আমরা যখন ছিলাম, যেরকমটা হয়েছে যে নতুন নতুন অ্যাপ্রন পরা, ফার্স্ট টাইম যখন অ্যাপ্রন পরা, আই স্টিল রিমেম্বার, এটা একটা সত্যি একটা ম্যাজেস্টিক মোমেন্ট ছিল এবং লাইফের একটা কি বলবো অসাধারণ একটা মুহূর্ত, যে ফার্স্ট অ্যাপ্রন জি পরা। আপু। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, দেন হচ্ছে ফার্স্ট আমরা যখন কলেজে নতুন নতুন যাই, আমরা সবচেয়ে জুনিয়র মোস্ট ব্যাচ থাকি, বোতাম গুলো আমাদের লাগিয়ে রাখা, এই জিনিসগুলো, ছোট্ট ছোট জিনিসগুলোকে না এখন খুব মিস করি। প্যান্ডেমিকে যখন অনলাইনে জি ক্লাস করতে আপু, হয় সত্যি খুব মিস করি। ওদেরকে ঘিরে এন্ড আমাদেরও আরো যদি নিজেদেরও তো একটু অনেক বলি যে প্ল্যান যেমন থাকে, ধরো যে সেগুলাও টিচারদের হচ্ছে সাথে মিস আমাদের করা হচ্ছে। আপু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওদেরকে নিয়ে আমরা নবীন বরণ বা অন্যান্য যে যারা হোস্টেলে বা হলে উঠে, ওদের সাথে আমাদের যে ইন্টারাকশন গুলো হয়, ওই জিনিসগুলোকে খুব বেশি মিস করা হবে এই এই সিচুয়েশনটাতে। আমরা সবাই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে রমজান মাসে যে এই করোনা প্যান্ডেমিকটা যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা থেকে যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পাই, এবং হচ্ছে যেন আবার সবকিছু নর্মাল আগের মতো অফলাইনে এনজয় করে করে করতে পারি, সবকিছু ফিল নিয়ে করতে পারি। আর তুমি যেটা বলছিলে মিউসি, যে নিয়মানুবর্তিতা, হুম দেখো হুম হুম। পড়ালেখার ব্যাপারটা আসলে সবখানেই করতে হয় কম বেশি। আর মেডিকেল লাইফে আমাদের তো আমরা হিউম্যান বডি নিয়ে ডিল করি, আমরা একটা হিউম্যান লাইফ নিয়ে ডিল করি। যদি অন্য কথা নাও বলি, যদি নিজের কথা বলি, যে আসলে উই ডোন্ট স্টাডি টু পাস আওয়ার এক্সাম, উই স্টাডি
for that day when we can say to our patient or to our family that trust me, I am your doctor. এই কথাটা যখন বলতে পারি আসলে সত্যি অন্যরকম একটা অনুভূতি। তার থেকেও বড় কথা যে we know, আমরা সবাই জানি যে the chapter we are studying today may help us in saving someone's life tomorrow. So আমাদের পড়ালেখাটা আসলে অন্যান্য সেক্টর মেডিকেল সায়েন্সের সাথে সায়েন্সের অন্যান্য ব্রাঞ্চগুলোরও অনেক ডিফারেন্স আছে। যেমন আমরা যেমন ডিরেক্টলি হিউম্যান বডি নিয়ে বা হিউম্যান ওয়েলফেয়ার নিয়ে কাজ করতে পারি, হয়তো বা অন্যান্য ব্রাঞ্চগুলোতে এতটা সুযোগ নেই। সৃষ্টিকর্তা যখন আমাদেরকে এত প্রিভিলেজড পার্সন হিসাবে মনোনয়ন করেছেন, তা আমরা এতটুকু একটু নিয়মানুবর্তিতা হয়তো করতেই পারি। এটা খুব খুব বেশি স্ট্রিক্টও না, আবার হচ্ছে খুব বেশি গা ছেড়ে দেওয়াও না। যেমন যদি তোমার সাথে একটা মজার বা একটু কষ্টেরও বলা যায় যে হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে গিয়ে স্ট্রিক্টনেস একদম মানতে পারতো না, বুঝছো? মানে এখনো আছে যে সবকিছু হচ্ছে ও মনে করতো যে মানে একটু ইজি গোয়িং প্রসেস যেত। তো টিউটোরিয়ালে, বায়োকেমিস্ট্রি টিউটোরিয়ালে, তো ও হচ্ছে বাংলা টার্ম খুব বেশি ইউজ করতো, বুঝছো? তো একবার ফার্স্ট আইটেম টেবিলে ও স্যালাইভা যেটা, স্যালাইভাকে লালারস বলে ফেলেছিল, মানে স্বাভাবিক স্লিপ অফ টাং ছিল। আমরা যেটা এইচএসসি তে পড়ে আসি সেটাই। তো ম্যাম এত বেশি মাইন্ড করেছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো হচ্ছে এইচএসসি তে পড়ে আসি, তারপর আবার হচ্ছে প্রথম দিকে বায়োকেমিস্ট্রি কিছুটা হচ্ছে এইচএসসির সাথে অনেকটা মিলে। তো ম্যাম যখন ওকে এরকম কোয়েশ্চেন করছিল, ও বলে ফেলেছে লালারস। তো ম্যাম এত মন করেছিল যে এরপর থেকে প্রত্যেক আইটেমই ওকে খুব খুব কষ্ট করে ওর আইটেম ক্লিয়ার করতে হতো এবং খুব পেন্ডিং খেয়েছে, বুঝছো? এটা খুব কষ্ট পাইছে। তো এরকম ছোট ছোট ব্যাপারগুলো আসলে মানে কোন টিচারের কি পছন্দ, এটা আমরা যদি ইমিডিয়েট সিনিয়রদের থেকে জেনে নিই। বা কিছু টিচার আছে যে আমাদের একজন প্রফেসর ম্যাম ছিলেন যে ক্লাসের আগে ম্যাম হচ্ছে আমাদের সবার সেলফোন গুলো ম্যামের সামনে ডেস্কে জমা দিতে হতো, এবং ম্যাম কাউন্ট করতেন, সেই সাথে সাথে ফোনও কাউন্ট করতেন যে কয়টা ফোন আসছে, মাথা আসছে। তো আমাদের যে ম্যাম আসলে এটা করতেন কারণ হচ্ছে যে কেউ যাতে পিছনে, হ্যাঁ ম্যাম এটা করতেন যাতে কেউ পিছনের বেঞ্চে বসে যে লেকচার না শুনে, লেকচারে অ্যাটেনশন না দিয়ে যেন হচ্ছে ফোন ইউজ করতে না পারে। আবার হচ্ছে কি ম্যামের আরেকটা ফিচার ছিল যে ম্যামের ক্লাসে তোমার ডেস্কের উপর কোনো খাতা, কলম, পেন্সিল কিচ্ছু থাকবে না। ম্যাম যা বলবেন তোমাকে জাস্ট খালি মনোযোগ দিয়ে সেটাকে শুনতে হবে। আর ম্যাম লাস্টে আবার কোয়েশ্চেনও করতেন। তো এই ব্যাপারগুলা আমাদের এক একজন প্রফেসর, এক একজন লেকচার টিচারের এক এক রকম চয়েস থাকে। তো আমরা আমাদের নিজেদেরকে যে ফার্স্ট আইটেম বলো বা ফার্স্ট তাদের সাথে আমাদের যে ইন্টারাকশন গুলো হবে, যেটা কার্ড হোক টার্ম হোক, সেটাতে আমরা কিভাবে নিজেদেরকে ইমপ্রেশন করছি, বা তাদের সাথে যখন দেখা হচ্ছে আমরা তাদের সাথে কিভাবে রিয়াক্ট করছি, বা ভলেন্টারি অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে, যেমন ধরো ক্লাস মনিটর হওয়া, ব্যাচ মনিটর হওয়া, বা এমনি যে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অর্গানাইজ করা হয়, সেই সব জায়গাগুলোতে আমরা পার্টিসিপেট করছি। এইসবের বেসিসে আসলে টিচাররা আমাদেরকে নোটিস করেন যে একটা স্টুডেন্ট তো সবকিছু মিলেই স্টুডেন্ট, তাই না? তো এই ব্যাপারগুলোতে আমাদের ইমপ্রেশনটাকে খুব মানে একটু বজায় রাখার চেষ্টা করা। এই যে এই কথাটা আমি একটু আগেও অনেকবার বললাম, আবারও বলবো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, এটা আমার জীবন থেকে নেওয়া কথা, সিনিয়ররাও বলেছে, বাট আমি আসলে চারপাশে দেখেও এটা খুব রিয়ালাইজ করেছি। আবার যেমন ধরো যে চেষ্টা করাই, তারা ব্যাক বেঞ্চে বসে বসে অভ্যস্ত, ফ্রন্টের দিকে একটু থাকা, টিচারদের কথাগুলো একটু রেসপন্স করা। ক্লাস কিন্তু খুব বেশি সময় হচ্ছে না, একজন টিচার ধরো তোমাকে 45 থেকে 60 মিনিটস হাইয়েস্ট হচ্ছে তোমাকে অবজার্ভ করার টাইম পাচ্ছেন। একটু টিউটোরিয়াল ক্লাসে হয়তো কিছুটা বেশি, তাও মাঝে একটু গ্যাপ থাকে, বা টিচাররাও বুঝেন যে আমরা একঘেয়েমি হয়ে যাই। তো এই অল্প সময়টুকু একটু যদি ধৈর্য ধারণ করা যায়, যে বললাম স্টাডি ফর দ্যাট ডে when we can tell them that trust me, I am your doctor. তো এইটার জন্য এতটুকু ইনশাল্লাহ করাই যায়। আরেকটা কথা বলবো যে জুনিয়ররা আমরা যেটা ছোটবেলায় যেটা দেখতাম, মানে ছোটবেলা বলতে ফার্স্ট প্রফ শুরুতেই, মানে খুব বেশি যদি নাও বলি তাও এতটুকু বলবো যে ধরো পিছনে বেঞ্চে বসে গল্প করছে, টিচার এটা মার্ক করলেন, তো টিচারের এটা খারাপ লাগবে। তুমি যদি নিজেও টিচার হও বা আমি যদি টিচার হই, যে দেখছি আমি একটা জিনিস পড়াচ্ছি, স্টুডেন্টরা গল্প করছে, তো স্বাভাবিকভাবেই হ্যাঁ টেবিলের ওই পাশে যখন একটা মানুষ যায় তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো স্বাভাবিকভাবে উনি ভাববেন যে দেখো ও মনে হয় সব জানে, তাহলে আমি পরীক্ষায় একটু ওকে যাচাই করবো যে ও কতটা জানে। তুই যাচাইটা যখন করতে যাবে তখন আমি আর তুমি বিপদে পড়ে যাবো, কারণ আমাদের নলেজ তো লিমিটেড, আমাদের টিচাররা তো অনেক এক্সপিরিয়েন্সড হন। তো রেসপেক্ট, টিচারদেরকে রেসপেক্ট দেওয়ার ব্যাপারে, তারপরে হচ্ছে পাংচুয়ালিটি, ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করা, লেট না হওয়া,
লেকচার একটু চেষ্টা করে সামনের ক্লাসগুলোতে দিকে বসা, ক্লাসের ভালোভাবে মধ্যে অ্যাটেন্ড ফোনের করা। থেকে একটু দূরত্ব বজায় রাখা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি লেকচার ক্লাসগুলোতে ফোনটাকে অবশ্যই অবশ্যই সাইলেন্ট দিতে হবে। অ্যাটলিস্ট সাইলেন্ট করে তোমাকে ঢুকতে হবে। তুমি এরোপ্লেন মোডে না দাও, বাট প্লিজ সাইলেন্টটা করতে ভুলে যেও না, কারণ ফার্স্ট বেঞ্চে বসে যদি তোমার ফোনটা বাজে, এর থেকে অকওয়ার্ড সিচুয়েশন লেকচার গ্যালারিতে খুব কমই হতে পারে। আবার তুমি লেকচারের মধ্যে ঘুমায় গেলা, তো এই জিনিসটাও টিচাররা যদি মাইন্ড মানে নোট করে, তো স্বাভাবিকভাবেই তোমার ইমপ্রেশনটা একটু খারাপ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মানা যায়, আমার মনে হয় মেডিকেল অনেক এনজয়েবল। আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু ভালোই এনজয় করতেছি এবং করছিও। হ্যাঁ, খুব বেশি Exactly. বোরিং না, ছোট ছোট আমি বেশি দিন পাঞ্চুয়ালিটি ক্লাস মেনটেন, করার এখনো ইটস কোয়াইট সুযোগ হয় নাই, ইন্টারেস্টিং। জাস্ট 3 মান্থের মতো ক্লাস হয়েছে আমাদের, বাট হ্যাঁ ইন্টারেস্টিং ছিল অনেক বেশি। রুলস রেগুলেশনের মধ্যে যেতে হলো, ভাল লাগছে দিন শেষে, অনেক শান্তি ছিল। অ্যাটলিস্ট এখনকার এই কোয়ারেন্টাইন থেকে মনে এক্স্যাক্টলি, হচ্ছে না যে, আমরা জানি না কেন করছি। কোয়ারেন্টাইনে থেকে এটাকে খুব ইয়েস মিস ইয়েস করতেছি। এক্স্যাক্টলি, কোয়ারেন্টাইনে টিচারদের ফেসে এক্স্যাক্টলি ডিভাইস ওরিয়েন্টেড লাইফ একদম ভালো লাগছে আর সত্যি। তবে এটার একটা ব্লেসিং ও আছে যে ডিভাইসের মাধ্যমে আজকে হয়তো আমাকে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, যারা হয়তো বা যদি আমি আমার ওরিয়েন্টেশন হতো তাহলে হয়তো আমি আমার শুধু আমার কলেজের স্টুডেন্টদেরকে বা মানে আমার হ্যাঁ, যারা জুনিয়র তাদের সাথে হয়তো পরিচয় হতো, বাট এই অনলাইনের কারণে হয়তো তোমাদের অনেকের সাথে ইন্টারাকশন হচ্ছে। যেমন আমি তোমাকে চিনতাম না, এটা হচ্ছে জেনেসিস কারণে চিনেছি, এরকম অনেককেই হ্যাঁ। হয়তো বা চিনবো ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য আসলে জেনেসিসকে জেনেসিস জন্য ওয়েট আসলে করছে অনেক ইনশাল্লাহ, ধন্যবাদ। তোমাদের সবার জেনেসিস অনলাইন জুনিয়র। ইউনিভার্সিটি এত সুন্দর করে আমাদেরকে সবার মানে প্রতিটা মেডিকেলের মধ্যে যে এরকম একটা বন্ধন সৃষ্টি করে দিছে, এই জন্য জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে আসলে অসংখ্য ধন্যবাদ। একটা ব্রিজ তৈরি হয়ে গেছে আসলে, সেটাই আমাদের কাছে এখন এটা একদম মানে একটা ইউনিভার্সাল ব্যাপার হয়ে গেছে। সবাইকে আমরা সবাই চিনতে পারছি, খুব সহজে জানতে পারছি, নলেজটাকে শেয়ার করছি। দেয়ার ইজ হ্যাপি লার্নিং, রাইট? ইটস কোয়াইট Yes, yes. ইন্টারেস্টিং। আর জেনেসিস আমাদের কথা অনেক ভাবে। তোমরা যখন নতুন নতুন ক্লাস করা শুরু করবা ফার্স্ট ইয়ারে, তখন থেকে ইনশাআল্লাহ তোমরা চাইলে ডিপ্লোম্যাট হতে পারবা, জেনেসিসের সাথে কাজ করতে পারবা। এন্ড তোমরা কি বলবো, জেনেসিসের আসলে যতই তোমরা জেনেসিস সম্পর্কে জানবা, আশা করি তোমরা আমার মতো অনেক বেশি কি বলবো ইমপ্রেসড হবা ইনশাআল্লাহ। কারণ জেনেসিস আমাদের কথা ভাবে, জেনেসিস আমাদের জন্য কাজ করে। সো এতটুকুই বলার ছিল। সবার অসংখ্য ধন্যবাদ। আম, অনেক সুন্দর করে আমাদের সামনে জাহারা আপু নিয়মানুবর্তিতা বা মেডিকেলের রুলস রেগুলেশন সম্পর্কে আইডিয়া দিয়ে গেল। এখনো অনেক সময় আছে, তোমরা তোমাদের যে কোনো কোশ্চেন আমাদেরকে কমেন্ট বক্সে বলে যেতে পারো, আমরা সময় মতো আপুদের কাছে ভাইয়াদের কাছ থেকে কোশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদেরকে বলে দিব। আচ্ছা জাহারা আপু, থ্যাংক ইউ সো মাচ। এমনিতে কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? অবশ্যই কোয়ারেন্টাইনে দিনকাল যাওয়ার মতো বোরিংই যাবে, তাও জেনেসিসের সাথে থাকলে একটু হলেও আনন্দ পাবা বলে আই হোপ, এটা আশা করতেই পারি। আর এখন আমি একটু আলাদা প্রসঙ্গে যাব। খেলাধুলা নিয়ে যদি বলতে চাই, খেলাধুলা করতে এখন অবশ্য কোয়ারেন্টাইনে খেলাধুলা আমাদের বাইরে যে আউটসাইড বা আউটডোরের গেমগুলো খেলা পসিবল হচ্ছে না, বাট খেলাধুলা কে না পছন্দ করে। আর খেলাধুলা যেহেতু খেলাধুলা যেমন হচ্ছে আউটডোর বা ইনডোর যেটাই হোক, সেটাতেই মানুষ খুব বেশি মানে হচ্ছে মানে খেলাধুলা শুনলেই মানে হচ্ছে গিয়ে এক ধরনের আনন্দ ফিরে। তো বা মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে দেখা যায় যে খেলাধুলা করলে আমাদের ডোপামিন অনেক বেশি রিলিজ করে। তারপর হচ্ছে সেরোটোনিন লেভেলও বেড়ে যায়। এতে কি হয়, আমাদের স্ট্রেস হরমোন যেমন হচ্ছে স্ট্রেসটা অনেকটা কমে যায়, এবং আমরা অনেক আবার নতুন করে হচ্ছে গিয়ে নিউ ভাবে কাজ শুরু করার একটা আনন্দ ফিরে পাই। আমি যদি খেলাধুলা প্রসঙ্গ নিয়ে সাইফুল ইসলাম ভাইয়ের কাছে একটু যাই। সাইফুল ইসলাম ভাইয়া, আপনি কি আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছে? জি, সেটা আশা জানতে চাই, তোমার করছি কি সবাই অবস্থা? ভালো আছে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি। কোয়ারেন্টাইনে যেরকম যাই, একটু বোরিং বাট যাচ্ছে ভালো। ভাইয়া আপনার কাছে আমার কোশ্চেন। হ্যাঁ, জি ভাই বলুন। আচ্ছা, আমি প্রথমে আসলে জেনেসিসকে ধন্যবাদ দিতে চাই যে এই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে একটা সুযোগ দিয়েছে, যে বিশেষ করে জুনিয়রদের ক্যাম্পাস লাইফটা কিরকম হতে পারে, তারপর হচ্ছে একাডেমিক লাইফটা কিরকম হতে পারে, তাদের আউট কিছু কাজকর্ম যারা
করতে চাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলো জানার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন ক্যাম্পাসে প্রথম শুরু করি তখন হয়তো সিনিয়ররা বা হচ্ছে ক্যাম্পাসের প্রত্যেকটা ক্যাম্পাসের একটা নিজস্ব কালচার থাকে, সেটার সাথে পরিচিত হতে পারি, কিন্তু সেই সুযোগটা আমাদের হচ্ছে না। বিশেষ করে এবার যারা 2020-21 সেশনে আসছে, নতুন করে ভর্তি হবে তাদের জন্য। তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আমাদেরকে সেই সুযোগটা প্রদান করছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেটা বলবো, প্রত্যেকটা ক্যাম্পাসে বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানে কিন্তু তাদের আউটডোর অ্যাক্টিভিটিস লাইক খেলাধুলার জন্য বাস্কেটবল, ফুটবল বা ক্রিকেট, আরো অনেক ইনডোর ক্রিকেট থাকে, ইনডোর গেম থাকে, সব খেলার জন্যই ভালো ফেসিলিটিস থাকে। আমি যদি আমার চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা বলি, আমাদের বাংলাদেশের যদি আমরা আয়তনের দিক থেকে বলি তাহলে দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ আমাদের। তো সেটা আমাদের এখানে বিশাল বড় একটি মাঠ রয়েছে, যেটা আউটডোরের জন্য অনেক বেশি উন্মুক্ত। প্রতিদিনই প্রায় প্রতিদিনই সেখানে অনেক খেলাধুলা হয়। তো আর ইনডোর অ্যাক্টিভিটিস, ইনডোর গেমস সেটাও অনেক বেশি আছে, যেটা হচ্ছে আমাদের প্রতি বছরই এটা ইনডোর টুর্নামেন্ট হয়ে থাকে। যদিও এটা এখন শুধুমাত্র ব্যাডমিন্টনের মধ্যেই রয়ে গেছে, কিন্তু সেটা অনেক বেশি এক্সপান্ড করার মতো আমাদের যে সংসদ আছে সেটা কাজ করে, ছাত্র সংসদ। আর আমি বলবো যেটা মেডিকেল লাইফে আমরা অনেক বেশি মনোটোনাস লাইফ লিড করি। সত্যি কথা বলতে আমি এজ এ মেডিকেল স্টুডেন্ট এই 4 বছরে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে সেখানে অনেক বেশি পরিমাণে একটা রেগুলারিটিস মেনটেন করে চলতে হয়। আমাদেরকে পড়াশোনার একটা চাপ থাকে, যে প্রতিদিন আমাদেরকে আইটেম থাকে, প্লাস হচ্ছে আমাদের এমন হয় যে কিছুদিন আগে আইটেম শেষ হতে না হতে কাজ শুরু হয়ে যায়, আবার কাজ শেষ হতে না হতে টার্মের ডেট দিয়ে দেয়, এভাবেই চলতে লাগে। তো আমাদেরকে নিজেদেরকে একটু ফ্রেশ রাখার জন্য, রিফ্রেশ রাখার জন্য আমাদের নিজেদেরকে একটু কাজ করতে হবে। আমার মনে হয় যে আউটডোর অ্যাক্টিভিটিস বলি আর ইনডোর অ্যাক্টিভিটিস বলি, সেটার জন্য খেলাধুলা অনেক বেশি দরকার। আর আপু তুমি একটু আগে বলেছো যে আমরা খেলাধুলা করলে এমনিতে আমাদের তো স্ট্রেস মেডিকেল, হ্যাঁ এমনিতে তো মেডিকেল গুলোতে ফাইনাল মানে বছরের শেষে একটা মনে হয় প্রোগ্রাম রাখাই হয় প্রত্যেকটা মেডিকেল থেকে, যে সেটা এই খেলাধুলা নিয়ে। ঠিক আছে আপু, এটা হ্যাঁ হ্যাঁ আমাদের মেডিকেলে আলহামদুলিল্লাহ এই ফেসিলিটিসটা একদম প্রথম বছর থেকে আমি দেখে আসছি, এবং সেটা ম্যাক্সিমাম সময় সামারের একদম শুরুতে হয়ে যাওয়ার কথা। যেমন এখন এপ্রিল শুরু হয়ে গেছে, মার্চের শেষের দিকে আমাদের প্রতি বছরই হয়। আনফরচুনেটলি এবার হচ্ছে না, গত 2 বছর ধরে হচ্ছে না। সেটা নতুন যারা জুনিয়র আসছে তাদের জন্য আমরা মাঝে মধ্যে আলোচনা করি যে তোরা অনেক আনলাকি যে তোরা এটা পাস নাই। আমরা প্রতি বছরই এটা এনজয় করি, এমন অনেক বেশি সবাই সিনিয়র জুনিয়র একদম টপ মোস্ট সিনিয়র থেকে ইন্টার্ন যারা আছেন তারা একদম সবচেয়ে জুনিয়র যারা আছেন তারা সবাই মিলে আমরা এনজয় করি ওই দিনটা। সো অ্যানুয়াল স্পোর্টস সেটা আমরা করে থাকি, এটা আনফরচুনেটলি হচ্ছে না। বাট আমি মনে করি যে এই খেলাধুলার ব্যাপারটা অবশ্যই আমাদের প্রত্যেকের নিজেদেরকে একটু টাইম দেওয়া উচিত। হ্যাঁ, প্রতিদিন বিকেলে আমরা অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আমরা ব্যয় করি যে নিজেরা একটু ফ্রি খেলাধুলা করি। আমাদের সিনিয়রদের আর একটা জিনিস হচ্ছে যে মেডিকেল বা যে কোনো ক্যাম্পাস লাইফে যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে বন্ডিং। সিনিয়র জুনিয়র বা ব্যাচমেটের সাথে যেটা বন্ডিং, এই বন্ডিং এর ব্যাপারটা খুব বেশি জরুরি। আর বিশেষ করে আমাদের ডাক্তারদের সোসাইটিতে এটা আরো বেশি দরকার, কারণ আমাদের প্রত্যেকেরই প্রতিদিন না কাউকে না কাউকে প্রয়োজন হয়। সো খেলাধুলা কিন্তু আমাদেরকে সেক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট, অনেক বড় হেল্পফুল হতে পারে। যেমন আমি 3rd ইয়ারে যখন উঠি তখন হচ্ছে ফার্স্টে অ্যাক্টিভলি আমি পার্টিসিপেট, ফার্স্ট ইয়ারে তেমন করিনি, কারণ একটু লজ্জা করতো যে আমি এখানে খেলবো যদি আমি না পারি। তখন যদি এরকম হয় যে সবাই হাসাহাসি করবে, হ্যাঁ তুই খেলতে গেছিলি কিন্তু পারস নাই। তো কিন্তু 3rd ইয়ারে গিয়ে যখন আমি প্রথম ওই অ্যানুয়াল স্পোর্টসে যাই তখন আমার অনেক সিনিয়র ভাইয়া যাদের সাথে আগে কখনোই কথা হয় নাই, কিন্তু একটা টিমে বিশেষ করে রিলে দৌড় যেটা থাকে, হ্যাঁ ওই রিলে দৌড়টাতে কিন্তু একজন একজনের সাথে ইন্টারেকশন থাকতে হয়, যে আমি আসার পর আমার ব্যাটনটা তুমি নিয়ে যাবা। সো এই জন্য ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। তো এরকম ইভেন ফুটবল বা ক্রিকেট বলি, সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ইন্টারেকশন থাকতে হয়। আর এই ইন্টারেকশনটা কিন্তু আমাদেরকে ওই সিনিয়র জুনিয়র যে একটা ডিস্টেন্স আমরা নর্মালি মনে করে থাকি যে অনেক ডিস্টেন্স, সিনিয়র ভাইয়া উনি অনেক রাগী হতে পারে, ওনার সাথে কিভাবে কথা বলবো, যদি উনি মাইন্ড করেন তাহলে তো আমাকে পরবর্তীতে র্যাগ দিতে পারেন বা হচ্ছে শাসাতে পারেন।
তো এই জিনিসটা কিন্তু দূর হয়ে যায় খেলাধুলার জন্য। তো আমি যারা এবার নতুন ভর্তি হবে আমি সবাইকে সাজেস্ট করব যে আমাদের এই মনোটোনাস মেডিকেল লাইফ, যেটা থেকে তুমি নিজেকে একটু সময় দিতে পারো, সে সময় খেলাধুলা করবা। খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের নিজেদের হেলথ এবং হচ্ছে আমাদের কমিউনিটির জন্য অনেক বেশি হেল্পফুল। বিশেষ করে আমাদের ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখার জন্য খেলাধুলা করা দরকার। তো আমি এটাই সাজেস্ট এছাড়া করবো সবাইকে। সিনিয়র জুনিয়রের মধ্যেও একটা ভালো বন্ডিং ক্রিয়েট হবে যদি এরকম খেলাধুলায় Definitely এটা মেডিকেলের এগুলাতে এটা- কি করে অংশগ্রহণ করে। হুম হুম হুম। এটা অনেক বেশি হেল্পফুল খেলাধুলাটা, এটা আমি একটু আগে তোমাকে বললাম যে এই জিনিসটা আমি আগে বুঝতাম না, বাট খেলাধুলা এইটার কারণে আমি অনেক সিনিয়র যাদেরকে আগে কখনোই কথা হইতো না দেখলে হচ্ছে যে একদম মাথা নুয়ে চলে যেতাম, যে ভাইয়ের সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায় জাস্ট সালাম দিতাম আর কিছু না। বাট পরবর্তী দেখা গেছে এরকম ফ্রেন্ডশিপ হয়েছে, ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি সিনিয়রের দূরত্ব মেনটেন করে তার সাথে আমার বন্ডিংটা এমন হয়ে গেছে, দেখা গেছে যে যেখানে দেখেন ভাইয়া কোথায় যাচ্ছেন, ভাই ট্রিট দেন, ভাই এখন খাবো, খাওয়াইতে নিয়ে চলেন। তো এরকম একটা বন্ডিং চলে আসছে এবং ভাইয়া এটাকে খুবই এনজয় করে। আমি মনে করি প্রত্যেকটা সিনিয়র জুনিয়রের সাথে যখন এরকম একটা ইন্টারেকশন তৈরি হয়ে যায় তখন এটা অনেক বেশি এনজয়েবল হয়। তো আমি নতুন ক্যাম্পাসে যারা যাবে, এটা সরকারি হোক বেসরকারি মেডিকেলে, যদিও আসলে সেই স্কোপটা থাকবে সরকারি মেডিকেল যারা আছে তাদের যেহেতু ওপেন ফিল্ড থাকবে, সেখানে বিকেল বেলা বিশেষ করে খেলতে যেতে পারবে, বিশেষ করে উইকেন্ডে, বিশেষ বৃহস্পতিবার শুক্রবার আমরা একটা দিন গ্যাপ পাই, তো বৃহস্পতিবার আমরা খেলতে যেতে পারি। বেসরকারি মেডিকেলেও বিশেষ করে চট্টগ্রামে যেগুলো আছে বিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, ইউএসটিসি, তাদের নিজস্ব বড় বড় প্লেগ্রাউন্ড আছে, সেখানেও তারা খেলতে পারবে। আমি বাংলাদেশের অন্য জায়গায় জানি না, হয়তো সেখানেও থাকতে পারে, বড় বড় প্রাইভেট মেডিকেল যেগুলো আছে সেখানেও অনেক বড় প্লেগ্রাউন্ড থাকতে পারে। তো আশা করব যে খেলাধুলা জিনিসটাকে আমাদের একদম একেবারে যে প্রতিদিন খেলতে হবে এরকম না, অন্তত সপ্তাহে যেন উইকেন্ডে বৃহস্পতিবারে আমরা খেলতে পারি সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো। তো ধন্যবাদ জেনেসিসকে আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য, অন্তত জুনিয়রদেরকে কিছু পরামর্শ, পরামর্শ না ঠিক, এটা সবাই জানে, তাও বললাম আর কি, আমাকে যেহেতু বলতে বললাম। ধন্যবাদ তোমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যালো হ্যালো, সরি আমার এতক্ষণ হচ্ছে কি আমার একটু নেটের প্রবলেম হতে আমার আমার কথা শোনা যায়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম, আচ্ছা, আমি এখন নেক্সটে যেতে যাচ্ছি। ফারজান ইসলাম শায়লা আপু, আপনি কি আছেন? এখন একটা মোস্ট কমন কোশ্চেনের একটা মেডিকেলের একটা মোস্ট কমন কোশ্চেন নিয়ে কথা বলতে চাচ্ছি, মেডিকেল লাইফের গ্রুপ স্টাডির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। মেইনলি মেডিকেল লাইফের স্টুডেন্টদের কাছে এটা খুবই একটা কমন কোশ্চেন। আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে বলা যায় যে আমি আমার অনেক ফ্রেন্ডদের দেখেছি তারা অনেক আইটেমের আগে খুব বেশি পড়াশোনা করেও ম্যামদের সামনে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, কিন্তু অনেকে খুব কম পড়ে গ্রুপ স্টাডি করে ফ্রেন্ডদের সাথে জাস্ট গ্রুপের মাধ্যমে স্টাডি করার মাধ্যমেই তারা ম্যামের কাছে খুব ইজিলি তাদের আইটেম ক্লিয়ার করে ফেলতেছে। আমরা যদি এই সম্পর্কে একটু ফারজান ইসলাম শায়লা আপুর কাছ থেকে শুনি তার অভিজ্ঞতা কি, চলুন দেখে দেখে আসা যাক। ফারজান ইসলাম আসসালামু শায়লা আপু, আলাইকুম আপনি কি আনিকা, আছেন? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি আপু, আমি শুনতে পাচ্ছি। কেমন আছো আনিকা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্যান্ডেমিকের এই সিচুয়েশনে আল্লাহ ভালো রেখেছে, এটাই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আচ্ছা জি আমি আপু। হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করবো, তুমি আমাকে একটু কনফার্ম করো যেটা দেখা যাচ্ছে কিনা। ওকে। তো জেনেসিসকে আসলে অনেক ধন্যবাদ যে 2021 সেশনের যারা হচ্ছে সদ্য চান্সপ্রাপ্ত মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। কারণ আসলে আমরা যখন মেডিকেলে চান্স পেয়েছি, আহ, দেখা যেত আমাদের যদি ফ্যামিলিতে কেউ মেডিকেল পার্সন না থাকতো সেক্ষেত্রে আসলে একটা গাইডলাইন পাওয়া আমাদের জন্য মানে মানে একটা স্বপ্নের ব্যাপার ছিল। আমরা দেখা যাইতো হচ্ছে আমরা যেসব কোচিং করেছি সেসব ভাইয়াদের কাছে বা আপুদের কাছে একটু ফোন দিয়ে নক দিয়ে জানার চেষ্টা করতাম যে ভাইয়া আসলে মেডিকেল লাইফটা কেমন হবে। তো জেনেসিসকে অনেক ধন্যবাদ যে আমাদের মাধ্যমে তোমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম তারা হচ্ছে আয়োজন করেছে, এবং তোমাদের সবাইকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত। তো আমার পরিচয়টা আমি আগে একটু দিয়ে নিই, কারণ হয়তো বা আমার ক্যাম্পাসের অনেকে পাওয়া যাবে তোমাদের জি মধ্য আপু। থেকে। আমি ফারজান ইসলাম শায়লা, ময়মনসিংহ মেডিকেল কলেজে আছি, সেশন 2016-17 M54 ব্যাচ। তো তোমরা যদি কেউ থাকো আমার জুনিয়র, আচ্ছা আমার জুনিয়র ছাড়াও দেখা যাবে যে হচ্ছে অনেকেই আছে অন্যান্য মেডিকেলে, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, তবে ময়মনসিংহ মেডিকেল কলেজে যারা আছো তাদের সাথে ইনশাল্লাহ খুবই দ্রুত দেখা হবে। তো তোমরা আপুর সাথে পরিচয় হওয়ার জন্য তোমাদের আমাদের কমেন্টে বলে যেতে পারো কারা কারা এই বছর ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছো। হ্যাঁ এই তো জি হ্যাঁ আপু, কয়েকজন। অলরেডি একজন পেয়ে গেছে,
হ্যাঁ, ও হচ্ছে গিয়ে এবার আপনার মেডিকেলে আছে, আপনার হ্যাঁ, জুনিয়র ইনশাল্লাহ কুমু তোমার সাথে হয়ে দেখা যাবে হবে, বাকি ক্যাম্পাস। যারা আছো তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো আমি হচ্ছে তোমাদের সাথে একটু মানে হচ্ছে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে মেডিকেল লাইফটা, গ্রুপ স্টাডিটা, কিভাবে পড়াশোনা হয়, কি হয়, একটু তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। আহ তো দেখো, আমরা যখন হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে থাকি, বা তোমরা যারা হচ্ছে অনেক ছোটবেলা থেকে একটা ড্রিম চেরিশ করো না, আমি বড় হয়ে ডক্টর হব, তো মানে সবার বাবা মাই কিন্তু এভাবে এনকারেজ করে যে একবার শুধু মেডিকেলে চান্স পেয়ে যাও, তারপরে শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে, এবং হচ্ছে অনেকে বলে অনেক টাকা আর টাকা, টাকা মানে টাকা আর টাকা, টাকার ছড়াছড়ি এবং শান্তির ছড়াছড়ি ছড়ি, শুধু তুমি চান্স পেলেই না। ঠিক আছে, কিন্তু বাস্তবে কি আসলে তাই কিনা? আরেকটা জিনিস দেখো, তুমি যখন হচ্ছে মেডিকেলে চান্স পাবে, তখন মানে তোমার ফ্রেন্ডরা ভাববে তুমি কি করছো, তোমার ফ্যামিলি ভাববে তুমি কি করছো, তারপরে তোমার রিলেটিভ আছে, ঠিক আছে, তোমার সোসাইটিতে ভাববে তুমি মনে হয় মানে সেই লেভেলে তোমার অবস্থা, বাট তুমি আসলে কি করছো, তুমি একটা বইয়ের পাহাড় নিয়ে তুমি বসে থাকবা এবং হচ্ছে সারাদিন তোমাকে পড়তে হবে, এটা আমাদের একটা ভিজুয়ালাইজেশনের মধ্যে থাকে। ঠিক আছে, তো আর একটা জিনিস প্রায় দেখা যায় যে তোমাদের দেখবা যে অনেক, তোমরা তো মাত্র চান্স পেয়েছো, অনেক গ্রুপে তোমরা হচ্ছে অ্যাড হবা, যেখানে বলে যে কিছু গ্রুপের নামই আছে মেডিকেল নামক জেলখানা, মেডিকেল নামক কারাগার। ঠিক আছে, তো হচ্ছে বলে যে তুমি যখন মেডিকেলে আসবা বা আসার আগে তুমি বারবার বলবা লেট মি ইন, লেট মি ইন, কিন্তু যখন দেখা যাবে যে তোমার আইটেম বা কার্ড শুরু হবে, তখন তুমি হচ্ছে বের হওয়ার জন্য ছটফট করবা। তো এরকম কিছু কথা প্রচলিত আছে। ঠিক আছে, তো আসলে আমাদের কাজ হচ্ছে সেই কথাগুলো আসলে সত্যি কিনা, বা আসলে আমাদের মেডিকেল লাইফের পড়াশোনাটা কেমন হবে, এটা আসলে আমরা এনজয় করতে পারবো কিনা, আমরা কি কি করতে পারি, সেই বিষয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। প্রথমে আমি বলি, সৃষ্টিকর্তার রহমত ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আহ আল্লাহ আমাদের উপর যেহেতু একটা দায়িত্ব অর্পিত করেছে, সেহেতু এই দায়িত্বের জন্য আমরা অবশ্যই ক্যাপাবল। তো এটা বিশ্বাস রেখে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এখানে যে যে ধর্মাবলম্বী আছো, অবশ্যই তোমার পড়াশোনা করার আগে তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি মানে প্রার্থনা করবে যে তুই, তোমাকে সে এই দায়িত্বটা দিয়েছে, তুমি যেন এটা ঠিকভাবে পারফর্ম করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো মেডিকেলের সিলেবাস সম্পর্কে যদি আমি একটু বলি, আসলে হিউজ সিলেবাস, মানে তুমি আমরা আসলে একটা কি বলবো, যে একটা ধরাবাঁধা সিলেবাসে পড়ে আসি, তো সবসময় এসএসসি এইচএসসি সবসময় একটা ধরাবাঁধা সিলেবাসে পড়ে আসি, আমাদের টিচাররা থাকে আমাদের গাইড দেওয়ার জন্য, আমাদের হোম টিউটররা থাকে আমাদের গাইড দেওয়ার জন্য, কিন্তু এখানে আসলে এত ভাস্ট সিলেবাস। তো তুমি আসলে যদি তোমার মানে আগের থেকে একটা মেন্টাল প্রিপারেশন না থাকে, দেখা যাবে যে প্রথমে গিয়ে তুমি একটা হচ্ছে অথৈ সাগরে হচ্ছে পড়ে যাবা, যে আসলে কি পড়বো, কোনটা পড়বো, কোনটা পড়বো না। ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। দেখো যে এখানে যে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি, যে এক্সামের আগে তুমি হচ্ছে রিভাইজ দিতে হবে, এবং তুমি তখন বুঝবা না যে কোনটা রিভাইজ দিব আর কোনটা হচ্ছে রিভাইজ দিব না। ঠিক আছে, এবং এটাও প্রচলিত আছে যে তুমি আসলে মেডিকেল পরীক্ষাগুলোর আগে, আমাদের আসলে পরীক্ষা সম্পর্কে হয়তো তোমরা জেনেছো গত সেশনে, যে আমাদের তোমরা গিয়ে হচ্ছে প্রথমে আইটেম পাবা, যেটা হচ্ছে ডেইলি হয়, বেশিরভাগ মেডিকেলে ডেইলি আইটেম হবে। এরপরে হচ্ছে প্রত্যেকটা কার্ড, মানে এক একটা কার্ড শেষ হওয়ার পরে কার্ড ফাইনাল এক্সামিনেশন হয়, এবং দুইটা বা তিনটা কার্ড মিলিয়ে টার্ম ফাইনাল এক্সামিনেশন হয়। ঠিক আছে, তো জি জি। এক্সাম যত বড় হবে তত কি হবে, সিলেবাসটা হচ্ছে বাড়বে। আর সিলেবাস বাড়লে মানে এত হিউজ পড়ালেখা থাকে, ওগুলো আসলে তুমি তিনবার রিভাইজ দিয়ে গেলেও দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু ভুলে গেছো। আনিকা, তুমি হয়তো মানে কোরিলেট করতে আপু পারবো, ও আমি এখনো পুরাই পরীক্ষা দেয় কোরিলেট নাই। করতে পারতেছি। হ্যাঁ, কারণ পুরাই হচ্ছে মনে ওরা এখনো হচ্ছে পরীক্ষা আমাকেই দেয়নি। বলা হচ্ছে বা আমাকেই রিলেট হ্যাঁ, এটা করা আমার হচ্ছে। সাথেও হয়, দেখা গেছে আমি হচ্ছে প্রফের দিন সকালবেলা আমি রিভাইজ দিয়ে গেছি, 10টা পয়েন্ট আছে, আমি পরীক্ষার হলে গিয়ে আমার হচ্ছে 6টা মনে পড়তেছে আর 4টা আমার মাথার মানে উপর দিয়েও যাচ্ছে না। এমন অবস্থা। ঠিক আছে, এরকম একটা হয়। তো আসলে মেডিকেল পড়াশোনাটা কতটুকু ফান বা কতটুকু হচ্ছে তোমাদের জন্য এনজয়েবল হবে, এটা আসলে সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে, আমি যতটা হচ্ছে বলবো তোমাদের। তো এটার জন্য প্রথমত যে জিনিসটা করতে হবে তোমাদের, আমি যেটা ফিল করেছি, আমি একটু তোমাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ফার্স্ট ইয়ারে এসেছি, ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হলাম, আমি প্রথমে চিটাগং মেডিকেল কলেজে ছিলাম, তো আমার থার্ড মাইগ্রেশনে ময়মনসিংহ মেডিকেল কলেজে হলো। তো 10 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ছিল, আমি জাস্ট 8 তারিখে বিকালে আমার হচ্ছে ফ্লাইট ছিল ঢাকা টু ময়মনসিংহ, সরি ঢাকা টু চিটাগং, তার একটু আগে আমি হচ্ছে জানতে পারি যে আমার হচ্ছে মাইগ্রেশন হয়েছে। তো 9 তারিখে আমি হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে আমি গেলাম ময়মনসিংহ মেডিকেলে, আমার ভর্তির কোনো হচ্ছে নোটিশ আছে কিনা, গিয়ে দেখলাম যে নাই। তো 10 তারিখে আমার ওরিয়েন্টেশন হয়ে গেল।
ঠিক আছে। তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, আমি হচ্ছে এমএমসি তে হচ্ছে আসবো। তো আসার পরে দেখা গেল হচ্ছে ওরিয়েন্টেশনের পর দিন থেকেই তো ক্লাস, তো একটা জি ক্লাস বা দুইটা ক্লাসের পরেই দেখা গেল আইটেম দিয়ে দিল, ঠিক আছে। তো আসলে আমার ফ্যামিলিতে আমার মানে ভাই বোন বলো, আমার কাজিন বলো, বা আমার চাচা চাচি বলো, মানে কেউ নাই হচ্ছে ডক্টর, শুধু আমার মানে একজন নানা আছেন তিনি ডক্টর, কিন্তু আর কেউ নাই। তো ওনার সাথে তো আমার এজ গ্যাপ অনেক বেশি, তাকে আমি বারবার জিজ্ঞেস করবো যে হ্যাঁ এটা কি ছিল কি নাই, আমাকে একটু বুঝায় বলেন। তো এটা আসলে মানে একটু জেনারেশন গ্যাপের জন্য একটু তার সাথে আমার কথা বলতে হেজিটেশন ফিল হয়। তো সেক্ষেত্রে আমার কি হলো, আমি হচ্ছে একটু ঝামেলায় পড়ে গেলাম, আমি বুঝলাম না যে আমাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তো আমার এখনো মনে আছে আমাদের ফার্স্ট অ্যানাটমি আইটেম ছিল রিবস, রিবস নিয়েই হচ্ছে প্রথম অ্যানাটমি আইটেম ছিল। তো স্যার আমাকে রিবস ধরতে বললো। তো আমাদের সময় আসলে আপুদের কাছ থেকে ডেমো নিয়ে আসা বা হচ্ছে আপুরা আপুরা এসে আমাদের গণরুমে ডেমো দিবে, এতটা আসলে ছিল না। কিন্তু আপুদের কাছে গেলে আপুরা বুঝাই দিত। কিন্তু তুমি আসলে যদি না চিনো যে হ্যাঁ তোমার কলেজের যদি কেউ ইমিডিয়েট সিনিয়র থাকে তার কাছে যদি তুমি কমফোর্টেবল ফিল করবা, কিন্তু হচ্ছে মেডিকেলে নতুন গিয়ে তুমি যাদেরকে চিনো না সিনিয়র তাদের কাছে গিয়ে আসলে আপু আমাকে একটু হেল্প করেন, এটা আসলে বলা যায় না, আসলে একটু হেজিটেশন ফিল হয়। কিন্তু দেখা গেল আমার সাথে অনেকেই ছিল যাদের বড় ভাই বোন আছে, কাজিন আছে মেডিকেলে, তো তারা কিন্তু অনেকটাই হেল্প পেলো, জানলো যে হচ্ছে কি পড়তে হবে কি পড়তে হবে না, ঠিক আছে। জি তো আমি প্রথমে এরকম একটু দিক বিদিক অবস্থায় ছিলাম। তো প্রথমে দেখা যায় তো আমি হচ্ছে, তোমরা জানো যে মেইন বই পড়তে হয় প্রথম বর্ষে, মেইন বই পড়তে হবে তোমাদের, হুম পিডি হুম হুম চৌরাশিয়া পড়তে হবে, দত্ত পড়তে হবে, এক্স্যাক্টলি। গাইটনের নাম শুনবা তোমরা, হ্যাঁ। তো আমি যখন হচ্ছে অ্যানাটমি বইটা খুললাম, তো আমার মনে হলো আমি আসলে এখান থেকে কি পড়বো। গাইড পড়তে হলে ওটা সম্পূর্ণ অন্যরকম, মেইন বইটা সম্পূর্ণ অন্যরকম। তো এখান থেকে যে কি পয়েন্ট গুলো পড়তে হয় বা এখান থেকে কিভাবে গুছিয়ে পড়তে হয় এটা না জানার জন্য আমাকে কিন্তু অনেকটা সাফার করতে হয়েছে। দেখা যেত আমি ঠিকই পড়াশোনা করে যেতাম, কিন্তু অন্যান্যদের থেকে আমার পারফরমেন্স মানে আমার আমি যেটা এক্সপেক্ট করতাম সেই অনুযায়ী আমার হুম হতো না, হুম কিন্তু দেখা যেত আমি মেইন বই পুরোটাই পড়ে গেছি। তো হুম মেডিকেলে হুম তোমাকে হুম আসলে তুমি শুধু পরিশ্রম করলেই হবে না, তোমাকে স্মার্টলিও পড়তে হবে, ঠিক আছে, না হলে তুমি হুম টাইম হুম ম্যানেজমেন্ট করতে পারবে না। তুমি পুরো মেইন বই তুমি গাইটন পুরোটা ভাজি করে খেয়ে গেছো, কিন্তু হচ্ছে সেক্ষেত্রে তুমি হচ্ছে রিটেনটা তোমার খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে রিটেনটা অবশ্যই গুছিয়ে লেখার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে গাইড বই পড়তে হবে এবং সঠিক দিক নির্দেশনা জানতে হবে যে লাস্ট কত বছরের প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি গ্রুপ স্টাডির কথায়। তো জি ম্যাম। প্রথমে আমি আসলে গ্রুপ স্টাডি করতাম না, কারণ হচ্ছে প্রথমে গেলে আসলে ফ্রেন্ড বানাতে যথেষ্ট টাইম লাগে। কার সাথে তুমি পড়বা, কার সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করবে, বা তোমার যে পড়ার রুটিনটা তুমি কোন টাইমে পড়তে চাচ্ছ তার সাথে অবশ্যই তোমাকে মিলতে হবে, এবং তোমার পড়ার প্যাটার্নটা অবশ্যই এটা ডিপেন্ড করে। কারণ দেখা যাচ্ছে তোমার পড়ার প্যাটার্ন হচ্ছে যে তুমি শুধু গাইড পড়ে যাও আইটেম দিতে, ওটাই হচ্ছে দুইবার রিভাইজ দিয়ে যাও শেষ করে পড়া। হুম হুম অনেকের পড়ার প্যাটার্ন আছে সে লেকচারটা দেখে সাথে আবার গাইডটা দেখে, এবং আরো অনেকের পড়ার প্যাটার্ন আছে সে মেইন বইটাও আবার একটু দেখে টিকে পড়ে যায়, ঠিক আছে। তো এটার জন্য তোমাকে আবার মেন্টালিটি ম্যাচ করতে হবে। তো এরকম করতে করতে আমার ফার্স্ট ইয়ার চলে গেল, ওখানে হলো না, ফার্স্ট প্রফও চলে গেল, আমার আসলে তেমন মানে কাউকে পেলাম না। তো আমি আমার লাইফে পরে আমি আসলে আমি অনেক ব্লেসড যে আমি দুজন ফ্রেন্ড পেয়েছি যাদের সাথে আমি এখনো পড়ি। তো আসলে গ্রুপ স্টাডির কথা কি, তোমাকে মানে মেডিকেলের সাথে আসলে মেডিকেল লাইফ আর হচ্ছে ডিপ্রেশন এই দুইটা কিন্তু অনেকটা প্যারালালি চলে। তুমি যখনই হচ্ছে রেগুলারিটির বাইরে হুম। চলে যাবা তোমার মধ্যে আস্তে আস্তে ডিপ্রেশন চলে আসবে। কেন চলে আপু আসবে দেখো, আপনি প্রথমে যেহেতু বা একটু কোশ্চেন নেই আমাদের অনেকেই হ্যাঁ কমেন্ট হ্যাঁ করে গেছে। আপু অবশ্যই। আপনি যেহেতু মেডিকেলে বা যেহেতু হোস্টেল লাইফ আপনি লিড করেছেন তাই আপনাকে বলতে চাচ্ছি, ফৌজিয়া ফারিহা সে বলেছে আপু মেডিকেলে হল সম্পর্কে একটু বলবেন, আর মেডিকেলে হোস্টেল নিয়ে কিছু বলে থাকেন তিনটা আচ্ছা ঠিক স্টেপ। আছে। যদি আপু আপনার কথার আচ্ছা সাথে সাথে একটু হোস্টেল নিয়ে বলে যদি যান। বলি আমি আমাদের, আচ্ছা আচ্ছা হোস্টেল নিয়ে যদি বলতে হয় আমি হচ্ছে আমাদের এমএমসির যে লেডিস হোস্টেল সেটা নিয়ে বলতে পারি। তো আসলে আমাদের হোস্টেলটা সম্পর্কে আমি যেটা বলবো যে আসলে হোস্টেলটা তোমাদের সবার জন্য হবে একটা সেকেন্ড হোম। কারণ তোমরা অনেকেই হয়তো এইচএসসি তে বাইরে পড়াশোনা করেছো বাসার বাইরে থেকে, কিন্তু অনেকে আবার বাসায় থেকেছো, তো অনেকের জন্য একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে বাসার বাইরে থেকে পড়াশোনা করার, ঠিক আছে। তো প্রথম যখন হোস্টেলে গেলাম, আমি যখন আসলে ভর্তি হতে যাই তখন আমার আব্বু হসপিটাল অ্যাডমিটেড ছিলেন। তো আমার মা আমাকে গুছিয়ে দিয়ে আসতে পারেনি বা আমার সাথে দু একদিন থেকে আসবে, বাট অনেকেই হচ্ছে
তাদের প্যারেন্টস ছিল, তাদের সাথে তাদের মায়েরা ছিল, তাদের পুরো গণরুমটা গুছিয়ে দিয়ে আসা শুরু করে তাদের যে মোরাল সাপোর্টটা প্রথম 2-1 দিন তুমি বাসার বাইরে থাকবা, এটা দিয়েছিল। তবে আমি একা সার্ভাইভ করতে পেরেছি, আসলে মেন্টাল একটা মানে স্ট্রেংথ ছিল হয়তো বা কোথাও। তো তুমি প্রথমে যখন যাবা তোমাকে অবশ্যই একটা গণরুমে থাকতে হবে। বেশিরভাগ মেডিকেলে যেসব মেডিকেল গুলো নতুন হয়েছে আমি সেসবে জানি না আসলে, আমি জানি ওদের অনেক সিট, তো এই জন্য ওদের গণরুমে থাকতে হয় কিনা আমার আইডিয়া নেই। বাট যেসব মেডিকেল অনেক বেশি স্টুডেন্ট তাদের সবারই প্রথমে একটা গণরুমে থাকতে হবে। তো আমাদের মেডিকেলে অনেকগুলো গণরুম ছিল। আমরা যে গণরুমে ছিলাম, আমাদের গণরুমটার নাম ছিল পানকড়ি। আমরা 52 জন মেয়ে একসাথে থাকতাম। প্রথম দিকে অনেক হেজি মনে হতো অনেক ক্রাউডেড। আমার মানে আমার একটা আলাদা স্পেস পাচ্ছি না, আমি পড়বো বা আমি ঘুমাবো। দেখা যায় তো 52 জন, তো তো তুমি ঘুমাবা, মানে আরেকজন গল্প করতেছে, আরেকজন ফোনে কথা বলতেছে বাসায়, আরেকজন হচ্ছে গান শুনতেছে। মানে তুমি তো তাকে কিছু বলতে পারবা না, কারণ সেটা তার স্পেসে করতেছে কিন্তু সাউন্ডটা তোমার কাছে চলে আসতেছে। কারণ তুমি সবসময় তোমার একটা পার্সোনাল স্পেস পেয়ে অভ্যস্ত বাসায়, কিন্তু সেটা আসলে তুমি হোস্টেলে পাবা না প্রথমে গেলে। কিন্তু সেটা তোমাকে মানিয়ে নিতে হবে। প্রথম দিকে একটু বিরক্ত লাগতো, কিন্তু পরে আসলে একটা সময় এরকম হয়, আমরা যখন গণরুম ছেড়ে মানে রুমগুলোতে উঠবো, ইন্ডিভিজুয়াল রুমগুলোতে, আমরা যে পরিমাণ কান্নাকাটি করেছি আসলে আমাদের মনে হচ্ছিল যে না আমরা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হোস্টেল লাইফটা কেমন হবে, তো আমি যে হোস্টেলে ছিলাম সেখানে 52 জন ছিল। তো 52 জনের মধ্যে লাস্টে এমন একটা বন্ডিং হয়ে গিয়েছিল যে আমরা যখন ওই রুম থেকে ইন্ডিভিজুয়াল রুমে যাচ্ছিলাম তখন আসলে আমরা রীতিমতো কান্নাকাটি করেছি যে আমরা যাব না, এখানেই থাকবো। বা এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, কারণ বড় মেডিকেল গুলোতে কি হয় অনেক বেশি স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তো ওখানে আসলে তুমি দেখা যায় যে তুমি যদি গণরুমে না থাকো অনেকের চেহারাই দেখার সুযোগ পায় না, কারণ এত বেশি স্টুডেন্ট, মানে চিনি তোমার ব্যাচমেট তুমিই চিনবা না। মানে আমি ফাইনাল ইয়ারে চলে এসেছি, আমি আমাদের ব্যাচমেট অনেক ছেলেকে চিনি না, আমি নাম জানি। আমাকে সেদিন একজন বলছিল তোমার এই ফ্রেন্ডটা আমার হচ্ছে ফ্রেন্ড, আমি বলছি হ্যাঁ আমি নাম জানি বাট আমি ওকে ফেসে চিনি না। মানে এটা আমার আচ্ছা জন্য অনেক এটা আমার আপনাদের ক্লাসে স্টুডেন্ট কয়জন? আমাদের 214 জন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা সমস্যা হয়। তো এখন তো অনেক মেডিকেলে আরো বেশি হচ্ছে সিট বাড়িয়ে দিয়েছে, তো তোমাদের জন্য এই জন্য গণরুমটা অনেক বেশি হেল্পফুল হবে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করার জন্য এবং হচ্ছে নিজেদেরকে চেনার জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে রুলস গুলো আসলে অনেক মেডিকেলে বলা হয় হ্যাঁ আপুরা কি র্যাক দেয় কিনা, আপুরা কি করে, আসলে আমরা এগুলো কিছুই পাইনি। আপুরা অনেক ভালো ছিল। আমরা যেদিন প্রথম হচ্ছে গেলাম আমাদের হচ্ছে আপুরা সবই বুঝিয়ে দিল যে স্যার ম্যামদের সাথে কি কি করতে হবে, কোন স্যার ম্যাম কি কি করলে হচ্ছে রাগ করে, সেটা করা যাবে না। তো এমএমসি তে যারা আছো তাদের জন্য আমি একটু বলে দেই, আমাদের মৌসিন ফলের স্যার ছিল, তিনি আমাদের, তাকে ফাদার অফ এমএমসি বলা হয়। তো স্যারের একটা অভ্যাস ছিল যে আমরা যদি শীতকালে শু পরে না যেতাম এবং মোজা না পরতাম, স্যার হচ্ছে টিউটোরিয়াল রুমে এসে আমাদের হচ্ছে মানে জুতা খুলিয়ে বলতো যে অজু করে আসো ওই ঠান্ডার মধ্যে, এই জন্য তোমাকে মোজা এবং জুতা পরে যেতে হবে, মেয়ে হোক ছেলে হোক, ঠিক আছে। তো আচ্ছা আপুরা কিন্তু এটা আমাদের আগে বলে দিয়েছে, বলে দেওয়ার জন্য এটাতে কিন্তু আমরা হচ্ছে অনেকটা মানে হেল্প পেয়েছি। এছাড়াও কিভাবে কি করতে হবে, কোন সাবজেক্টে কিভাবে পড়লে ভালো করা যাবে, এবং প্রথম প্রথম তো কিভাবে আইটেম হবে, কিভাবে প্রফ হবে, প্রফ জিনিসটা নিয়ে অনেক ভীতি ছিল যে প্রফ কি। তো আপুরা সবসময় আমাদের সাহস দিত যে না প্রথম প্রফে খুব বেশি একটা ঝামেলা করে না, স্যাররা অনেক কোঅপারেটিভ। এই হেল্প গুলো কিন্তু আমরা পেয়েছি। পরে 1 বছর পরে যখন আমাদের সিনিয়র ব্যাচ যারা আছেন তারা যখন ইন্টার্নে চলে গেল, আমরা একটা হচ্ছে নির্দিষ্ট রুম পেলাম। তো এক রুমে 4 জন করে থাকার নিয়ম আমাদের হোস্টেলে। তো এটাই এটাই আসলে ছিল হোস্টেল লাইফ। হোস্টেল লাইফ আসলে অনেক মজার, তোমাকে অবশ্যই এনজয় করতে হবে হোস্টেল লাইফটা। আর হচ্ছে হোস্টেল লাইফের মর্মটা তুমি তখনই বুঝবা যখন তুমি হোস্টেল ছেড়ে চলে আসবা। এটা ছাড়া আসলে বোঝা সম্ভব না। তুমি যখন কোনো একটা জিনিস আহ মানে হচ্ছে ছেড়ে চলে আসবা তখনই বুঝতে পারবা ওই জিনিসটার হচ্ছে গুরুত্ব কতটুকু। তো এটাই হোস্টেল লাইফ নিয়ে আসলে বলার। এছাড়া আসলে তেমন কিছু বলার নেই। তো আমি মনে হয় আনিকা, আমি গ্রুপ স্টাডি নিয়ে একটু বলছিলাম। জি তো আপু। আপু আরেকটা একটু কমেন্ট পড়ে নিয়ে একটা ভাইয়া, আচ্ছা শাহরিয়া জামান শিফাত ভাই বলতেছে, এক ভাইয়া বলল যারা নাকি পড়াশোনা শুরু করেছে এখনই ওরা ফার্স্ট আইটেমই পেন্ডিং খায়। এখনই পড়াশোনা শুরু করা আমার মনে হয় না। তাও তুমি এই সম্পর্কে কিছু বলো আর গ্রুপ স্টাডিজ সম্পর্কে কন্টিনিউ করো। আহ, আচ্ছা, হ্যালো আমাকে আপু। একটু যদি হচ্ছে কো হোস্ট করে দেওয়া যায় মিউসি, আমি তো বের হয়ে গিয়েছিলাম, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিতে পারতাম। ও আচ্ছা ওকে আপু। আচ্ছা, তো যেটা বলছিলাম এখন যারা পড়াশোনা শুরু করে দিয়েছে তোমাদের আমি এটা নিয়ে আসলে বলতাম যে তোমরা হচ্ছে মেডিকেলে ঢুকবা, সবাই ইনশাল্লাহ অনেক বড় ডক্টর হয়ে বের হবা। কিন্তু তোমাদের মধ্যে কিছু মানবিক গুণাবলী অবশ্যই থাকতে হবে।
দেখো মেডিকেল একটা জিনিস প্রায় দেখা যায় যে হচ্ছে কেউ যদি হচ্ছে পড়াশোনা শুরু করে তাহলে হচ্ছে তাকে বলা হয়ে থাকে হচ্ছে সে কি মানে আতেল কিনা, বা হচ্ছে সে সব করে ফেলতেছে, সে অনেক আতেল, বা তাকে দেখা যায় হচ্ছে মক করা হয় অনেক বেশি। তো হচ্ছে এই জিনিসটা আসলে তোমরা করবা না। আর হচ্ছে যে এখন পড়াশোনা শুরু করছে সে অবশ্যই হচ্ছে অনেক ভালো জিনিস শুরু করছে, কারণ হচ্ছে পড়াশোনা করার জন্যই তো তোমরা হচ্ছে মেডিকেল লাইফে আসছো, তাই না? পড়াশোনা ছাড়া হচ্ছে মেডিকেল তো আসলে তোমরা সার্ভাইভ করতে হচ্ছে পারবা না, ঠিক আছে? তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে কাউকে, কেউ যদি পড়াশোনা করে তাকে হচ্ছে অবশ্যই হচ্ছে এনকারেজ করবা, ঠিক আছে? কেউ যদি পড়াশোনা করে এমন না যে সে ফার্স্ট আইটেমে পেন্ডিং খাবে, হ্যাঁ এমনও হতে পারে সে ফার্স্ট আইটেমে অনেক বেশি ভালো করবে। তুমিও পড়ো, সমস্যা নাই, তুমি না পড়লে তুমি এনজয় করো, যে যেভাবে পারো লাইফটাকে এখন এনজয় করতে পারো। কেউ যদি পড়াশোনা করে সেও তার দিক থেকে অনেক ভালো কিছু করতেছে, আর কেউ যদি আসলে না করে থাকে সেও ভালো কিছুই করতেছে, কারণ ছুটিটাও এনজয় করা উচিত। তো আমরা এইভাবে কাউকে জাস্টিফাই করতে পারি না যে সে হচ্ছে পড়াশোনা শুরু করেছে এই জন্য হচ্ছে সে ফার্স্ট আইটেমেই হচ্ছে পেন্ডিং খেয়ে যাবে, আর হচ্ছে কেউ পড়াশোনা না করলেও সে পেন্ডিং খাবে, এমন কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, বেশিরভাগ মানুষই জিজ্ঞেস করতে চাচ্ছে যে মানে পড়াশোনা শুরু করেছে কিনা বা পড়াশোনার কি অবস্থা এটা নিয়ে। এটা অলরেডি মনে হয় অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি তাহলে গ্রুপ স্টাডিটা নিয়ে বলে শেষ করি। আচ্ছা, জি তোমাদের আপু। আমি যেটা বলছিলাম যে গ্রুপ স্টাডিটা আসলে তোমরা কেন করবে, গ্রুপ স্টাডি কেন করবে, আমি যেহেতু বলছিলাম যে আমার আসলে যারা হচ্ছে রিডিং পার্টনার আছে আমরা তিনজন একসাথে পড়ার আসলে বেনিফিটটা কি, আমি তোমাদের সেটা যদি একটু বলি যে তিনজন একসাথে পড়ার বেনিফিটটা হচ্ছে আমরা আমরা যারা হচ্ছে একসাথে পড়ছি তাদের মধ্যে দেখা যায় যে আমরা প্রেশারটা হচ্ছে ভাগাভাগি করে নিতে পারছি। কারণ এত হচ্ছে প্রেশার, তুমি যদি হচ্ছে একা পড়ো আসলে হচ্ছে ওই প্রেশারটা নেওয়া আসলে সম্ভব না, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হচ্ছে লাভ হয় যে সবাই যখন হচ্ছে আমরা একসাথে হচ্ছে পড়ছি তখন পড়াটা অনেক গুছিয়ে আনা যায়। যেমন ধরো আমি আমার দুটো ফ্রেন্ডের কথা বলি, ফারার রাশিদ আর হচ্ছে মাইশা আসিমা খন্দকার, আমরা তিনজন একসাথে পড়ি। তো পড়লে কি হয়, তো ধরো আমি হচ্ছে গাইড পড়েছি, মাইশা হচ্ছে মেন বইটা পড়েছে, আর হচ্ছে ফারা ধরো হচ্ছে লেকচারটা দেখেছে, ঠিক আছে? তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে জি আহ আপু। মানে হচ্ছে আমরা হচ্ছে এই পড়াটাকে সমন্বয় করতে পারি। আদারওয়াইজ তুমি যখন একা পড়তে যাবা তখন হচ্ছে আহ, তুমি হচ্ছে পড়াটা গুছিয়ে নিতে পারবে না, কারণ তোমার খুব টাইম লিমিটেশন থাকবে, প্রতিদিন এতগুলো আইটেম থাকবে যে হচ্ছে তুমি ওটাকে কিভাবে গুছিয়ে নিবা, তারপরে হচ্ছে কিভাবে আবার ওটা হচ্ছে পরের দিন কি আইটেম দিবা, এভাবে প্রেজেন্ট সম্ভব না। তো তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে পড়বা তখন কি হবে, মনে করো হচ্ছে তুমি ওই বই থেকে কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে তোমাকে যখন একজন বুঝিয়ে দিবে, বা দুজন মিলে যখন একসাথে বুঝিয়ে নিতে পারবা তখন টাইমটা খুবই কম লাগবে, ঠিক আছে? তখন টাইম কম লাগাতে কি হবে, তুমি হচ্ছে আরেকবার রিভাইজ দিয়ে ওটা যেতে পারবা, ঠিক আছে? বা ওই টাইমটাতে অন্য কিছু করতে পারবা। জি এবং আপু, এক্স্যাক্টলি। প্রেশারটা অনেক কম হবে, বিলিভ মি। কারণ হচ্ছে আমি প্রফের আগে বা টার্মের আগে যখন আমি আর মাইশা একসাথে পড়ি তখন মানে জাস্ট মানে এমন একটা হরিবল কন্ডিশন হয়, মানে তোমরা সবাই জানো যারা হচ্ছে আনিকা আছো, তামিমা আছো, রুবেল ভাইয়া আছে, মানে প্রফের আগে আসলে মনে হয় আমি কিছুই পারি না, আমি কিছুই কখনো পড়ি নাই কিছু মনে নাই। জি তো আপু। তোমার সাথে যদি আপু প্রেশারটা আপনি শেয়ার মনে হয় করে এখন স্লাইড শেয়ার করতে পারবেন। আহ, আহ, না, আচ্ছা, হোস্ট যে আছে মাহির ভাইয়া আমাকে হচ্ছে আহ, এই আইডি থেকে একটু হচ্ছে যদি করে দেন, আমি একটু message দিচ্ছি, তাহলে ভালো হবে। আপনি যে কোনো আইডি দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কো হোস্ট করা লাগবে না। আমি সবাইকে পার্টিসিপেন্ট দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিচ্ছি। আচ্ছা আপু, আপনি একটু আম, একজনের কোশ্চেন নিতেই হচ্ছে। কামরুজ্জামান সাকিব আপু কোশ্চেন করেছে যে আপু টিচার সম্পর্কে কিছু বলেন, টিচারদের সম্পর্কে। এটা মেবি বলা হয়ে গেছে আপু। টিচাররা খুব বেশি হেল্পফুল হয়, আপু অলরেডি একবার বলেছে। তা আপুর কাছে আবার চলে যাচ্ছি। জি আপু বলুন। আচ্ছা, টিচারদের সম্পর্কে যদি বলি, তোমরা জানো তোমাদের হচ্ছে লেকচার ক্লাস হবে এবং হচ্ছে তোমাদের টিউটোরিয়াল ক্লাসও হবে, ঠিক আছে? তো লেকচার ক্লাসগুলো তোমাদের মেইনলি নিবে হচ্ছে আমাদের সাথে আমাদের মেন্টর করার জন্য যারা লেভেলের যে স্যার ম্যামরা আছেন তারা নিবে। এবং টিউটোরিয়াল ক্লাসগুলো মেইনলি হচ্ছে যারা হচ্ছে মেইনলি এমফিল করছেন বা হচ্ছে আহ, যারা জুনিয়র ডক্টর স্যাররা আছেন তারা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো নেয়, মানে আইটেম বেসড যে ক্লাসগুলো। তো টিচাররা আসলে আমি যেটা পেয়েছি, টিচাররা আমাদের, বিশেষ করে আমি তো আসলে অন্য মেডিকেল বলতে পারবো না, আমাদের এমএমসি
বলতে পারবো। এবং হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের থেকে যেটা শুনেছি, টিচাররা আসলে খুবই কোঅপারেটিভ। আমি অনেক সময় শুনতাম আগে যে হচ্ছে এটা না মানে টিচাররা এটা না পারলে ফেল করায় দেয়, মানে এইটুকু একটু দেখলেই ফেল করায় দেয়, টিচাররা খুবই সহজে ফেল করায় দেয়। আমি আসলে এটা এরকম দেখিনি কোথাও। কারণ তোমাদের আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের যখন সেকেন্ড প্রফ হয়, তো আমাদের এক্সটার্নাল স্যার যিনি এসেছিলেন, একটু হচ্ছে স্যার আগে ছিলেন। তো স্যার হচ্ছে মানে স্যারের কিছু পার্টিকুলার উত্তর ছিল স্যার যেগুলো শুনতে চেত, ঠিক আছে। তো জি আমাদের জি কিছু যারা ফ্রেন্ড আছে তাদেরকে হচ্ছে একটু কম মার্কস দিয়েছিল, বা হচ্ছে তাদের হয়তো বা একটা বোর্ডে ফেল চলে এসেছিল। কিন্তু আমাদের যারা হচ্ছে ইন্টারনাল টিচাররা ছিলেন, আমাদের প্রফেসর বা আমাদের হচ্ছে ব্যাচ টিচার, তারা হচ্ছে কিভাবে হেল্প করে আমি তোমাকে বলি। আমাদের কিন্তু হচ্ছে মেডিকেলে স্কুল কলেজের মধ্যে হচ্ছে অ্যাটেন্ডেন্স চেক করা যায়, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স চেক করে আর কি টিচাররা। তো তোমার যদি 75% অ্যাটেন্ডেন্স থাকে এবং তোমার আইটেম গুলো রেগুলার ক্লিয়ার থাকে, টিচার কিন্তু এটা অবশ্যই দেখবে। তোমাকে ফেল করানোর আগে টিচার হচ্ছে 100 বার চিন্তা করবে যে তুমি কি আসলে ফেল করার মতো কিনা। কারণ একটা স্টুডেন্ট যে 75% ক্লাস অ্যাটেন্ড করেছে, সে যদি ক্লাসে ঘুমায়ও থাকে, সে কিছু না কিছু জানে যেটা তার পাস করার জন্য হচ্ছে এনাফ। এরপরে তুমি আইটেম দিয়েছো, আইটেম তো তুমি নিশ্চয়ই হচ্ছে না পেরে না জেনে হচ্ছে তুমি আইটেম ক্লিয়ার করতে পারবে না, স্বাভাবিক। তুমি আইটেমও দিয়ে এসেছো, তারপরে হচ্ছে তুমি কার্ড ক্লিয়ার করেছো, টার্ম ক্লিয়ার করেছো, সেগুলো ক্লিয়ার করে তারপরে তুমি প্রফে বসেছো। তো প্রফে ফেল করাটা আসলে এতটাও ইজি না যে স্যাররা তোমার একটা প্রশ্ন পছন্দ হলো না, স্যার তোমাকে টুস করে ফেল করাই দিল, এরকম কখনোই হবে না। স্যাররা খুবই কোঅপারেটিভ। স্যাররা তোমাদের অনেক হেল্প করবে। ইভেন তো এমনও ছিল, আমরা যখন হচ্ছে ফরেন্সিক ভাইবা দিতে ঢুকেছি, আমাদের যিনি হচ্ছে ব্যাচ টিচার ম্যাম ছিলেন, তিনি আমাদের সাথে ঢুকেছেন ভাইবা দিতে। এবং হচ্ছে আমরা যখন ভাইবা দিয়েছি, ম্যাম পাশের একটা সোফায় বসেছিলেন, যাতে আমাদের মানে হচ্ছে নার্ভ ব্রেকডাউন না হয়, আমরা যেন মেন্টালি স্ট্রং থাকি। এতটা কোঅপারেটিভ, ঠিক আছে। তোমরা টিচারদের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করবা, কোনো বেয়াদবি করবা না, স্যারদের সাথে ভালো সম্পর্ক রাখবা, ম্যামদের সাথে দেখবা তারাও তোমাদের জন্য আরো অনেক কিছু করবেন। কারণ তারা এই লাইফটা পার করে এসেছেন, তারা জানেন এই লাইফটা মানে কেমন। তো ইনশাল্লাহ টিচারদের সাথে তোমাদের মানে জার্নিটা অনেক স্মুথ হবে, তারা তোমাকে অনেক হেল্প করবেন, ঠিক আছে। এবং এমনও টিচার আছেন, আমাদের মেডিসিন 13-এ স্যার আছেন, জাহাঙ্গীর স্যার। উনি মানে স্যারের কাছে যদি তুমি যে কোনো সময় যাও, স্যারকে জাস্ট তুমি হচ্ছে রাত 12টার সময় স্যার যদি থাকে হসপিটালে, তুমি গিয়ে স্যারকে বলো, স্যার আমরা দুজন স্টুডেন্ট এসেছি, আমাকে একটু হচ্ছে বোঝায় দেন এটা, বা স্যার দেখায় দেন। স্যার হচ্ছে রাত 1টা 2টা পর্যন্ত বসে তোমাকে হচ্ছে বুঝাই দিবে। বা হচ্ছে স্যারের লাঞ্চ টাইম দুপুর বেলা তুমি তখন গিয়েছো, স্যার তোমাকে বুঝাই দিবে। এমনও টিচার আছে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই যে মেডিকেলের স্যাররা কেমন হবেন, অনেক রাগী হবেন কিনা, ঠুসঠাস ফেল করায় দেয় কিনা, কিছু বলে কিনা, এগুলো নিয়ে টেনশনের কোনো কিছু। আচ্ছা, আমি কতগুলো কমেন্ট নিয়ে নিই। শাহরিয়া জামান সিফাত ভাই বলেছে, খুমেকের ভাইয়া বলল আমরা 4জনই এক রুমে শান্তিতে থাকতে পারবো। আচ্ছা, রাকিবুল ইসলাম হামিম ভাইয়া বলেছে, আমার ব্রেন কারোর সাথে ভাগ হয় না, একা ভাল লাগে, কি করব আপু? ভাইয়া, যদি একা ভাল লাগে পড়তে, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাই মনে হয় ভালো। শার্লাপুর সাথে যদি আমরা আবার আচ্ছা, কন্ট্যাক্ট করতে হ্যাঁ, পারি, আপু অ্যান্সার দিতে। আমার নেট জি একটু আপু। সমস্যা হচ্ছে, আমি অনেক সরি। আমার হচ্ছে আরেকটা ডিভাইস দিয়ে আমি শেয়ার করছিলাম, তো একটু সমস্যা হচ্ছে। আমি প্রশ্নটা শুনছিলাম। আচ্ছা, তুমি যদি একা পড়ে অভ্যস্ত হও এবং একা যদি প্রেশারটা নিতে পারো, অবশ্যই তুমি ওয়েলকাম। এখানে তোমাকে ধরা বাঁধা কিছু নাই যে তোমাকে ওটাই করতে হবে, বা হচ্ছে মানে সবাই স্টাডি করতেছে তোমারও করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার যেটা ভালো লাগে। ফ্লেক্সিবল যার জন্য যেটা, হ্যাঁ, সেটাই মানে তার তোমার করা যেটা উচিত। ভালো লাগে তুমি অবশ্যই সেটাই করবা। যদি একা পড়ে তোমার হচ্ছে অনেক ভালো লাগে, তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই। বাট কারো যদি মনে হয় অনেক প্রেশার, কারণ বললাম না যে মেডিকেল স্টাডি আর হচ্ছে তোমার ডিপ্রেশন, এই দুটো অনেক সমান্তরালে চলো। তো মানে ডিপ্রেসিভ কোনো কিছু যাতে তোমাকে এফেক্ট করতে না পারে, আহ, এই জিনিসটা হচ্ছে যদি খেয়াল রাখো, তাহলে বাকি তুমি যেভাবে পড়ো, একা পড়ো, দোকলা পড়ো, 3জন নিয়ে পড়ো, ঠিক আছে। জি আপু। জি আপু, আপনি যেখানে ছিলেন, জি আপু আপনি গ্রুপ স্টাডি নিয়ে আর কিছু বলবেন? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম গ্রুপ স্টাডি নিয়ে, তো এটা গ্রুপ স্টাডি আসলে বলেই ফেলেছি, এটা নিয়ে আর কিছু বলার নেই। আর কিছু জিনিস আমি তোমাদের অ্যাড করে আসলে শেষ করবো। আমি অনেক লেন্থি বলে ফেলছি, আমার নেটে অনেক সমস্যা হচ্ছে, এর জন্য সরি। তো তোমাদের যেটা বলছিলাম যে গ্রুপ স্টাডি তোমাদের ইচ্ছা হলে করবা, না ইচ্ছা হলে করবা না, বাট তোমাদের জন্য যেটা হচ্ছে বেনিফিশিয়াল হবে তোমরা হচ্ছে সেটাই অবশ্যই করবা, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমি তোমাদের জন্য বলতে চাচ্ছিলাম যে মেডিকেল পড়াশোনাটা আসলে কেমন। মেডিকেল পড়াশোনাটা আমরা বেশিরভাগ সময় হচ্ছে চিন্তা করি যে এটা এখানে আসলে হচ্ছে পড়তে হবে না পড়তে হবে, যেটা আমি তোমাকে বললাম। আসলে এখানে সবই পড়তে হয়, কিছু বাদ দেওয়ার মতো তেমন কিছু নাই। তোমরা যদি একটা হচ্ছে ছবি দেখো, আমি একটু রাখার চেষ্টা করেছি, একটা মানে অনেক জনপ্রিয় মিম আছে যে
মেডিকেল মানে অন্যান্য স্টুডেন্টরা কি করে, একটা লাইন হচ্ছে হাইলাইটার দিয়ে দাগায়, বাট মেডিকেল স্টুডেন্টরা যারা আছে তাদের পেইন্ট দিয়ে পুরো লাইনটা হচ্ছে দাগাতে হচ্ছে, ঠিক আছে। তো এটাই বলেছিলাম যে তোমরা যদি হচ্ছে গ্রুপ স্টাডি করো বা হচ্ছে কারোর সাথে শেয়ার করো, তাহলে তোমার এই লোডটা বা প্রেশারটা হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে কমে যাবে। আরেকটা আপু হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, গ্রুপ স্টাডি মেবি 2-3 জনের বেশি নিয়ে আবার করলে সেটা পড়া হয় না, হ্যাঁ, গল্পের হ্যাঁ, লেভেলে অবশ্যই চলে যায়। তখন হচ্ছে যে আমাদের একটা স্যারই আছে যে দুজন স্যার বলেন যে দুজন পড়লে পড়া হয়, তিনজন পড়লে গল্প হয়। ঠিক আছে। তো হচ্ছে এক্স্যাক্টলি। খুব বেশি 4-5 জন নিয়ে আবার বসবো না, 4-5 জন নিয়ে আমিও যখন হচ্ছে বসতাম আমরা গণরূপে, তখন দেখা যেত আলটিমেটলি বসতাম পড়তে, লাস্টে হচ্ছে মুড়ি মাখা খেয়ে ঘুমায় যাইতাম, ঠিক আছে। হচ্ছে তোমরা অবশ্যই হচ্ছে অল্প কিছু মানে হচ্ছে পার্সনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখবো, 2 জন হলে বেস্ট, 3জনও রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিব, অনেক সময় জি নিয়ে আপু। ফেলেছে তোমাদের। তো দেখো আরেকটা জনপ্রিয় মিম আছে যে তুমি তোমার কাছে একজন পেশেন্ট এসেছে, তো সে যে ডিজিজটা নিয়ে এসেছে তুমি সেই চ্যাপ্টারটা হচ্ছে মেডিকেলে পড়োনি। ঠিক আছে। তো মেডিকেলে এমন কোনো চ্যাপ্টার নেই যেটা তোমাকে পড়তে হবে না, তোমাকে সব চ্যাপ্টারই পড়তে হবে, বাট স্মার্টলি পড়তে হবে, ম্যানেজমেন্টটা অনেক সুন্দর হতে হবে, ঠিক আছে। তো আমি লাস্টে যে কথাগুলো তোমাদের বলবো এটা আমার লাইফ থেকে নেওয়া, খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলবো। তোমরা মেডিকেলে যখন হচ্ছে আসবা, তোমরা কখনো একটা রেসের মধ্যে ঢুকে যাবা না যে আহ, আমাকে আইটেমে 9 পাইতে হবে 10-এর মধ্যে, আমাকে হচ্ছে বেস্ট করতে হবে, আমাকে কার্ডে ফার্স্ট হইতে হবে, আমাকে টার্মে ফার্স্ট হয়ে দেখাইতে হবে। এই মেন্টালিটি নিয়ে তোমরা যেন পড়াশোনা না করো। তোমরা তো 3 ইডিয়টস মুভি সবাই দেখেছো, আমি মানে আমার মনে হয় 100% যারা আছো এখানে সবাই দেখেছো। তো আহ, আমার মনে হয় যে পড়াশোনাটা অনেক এনজয়েবল হওয়া উচিত। যখন তুমি সেটাকে প্রেশার নিবা যে আমাকে কার্ডে 10-এর মধ্যে 9 পেতে হবে, সবার থেকে হাইয়েস্ট পেতে হবে, টার্মে আমাকে ফার্স্ট মেরিট দেখাতে হবে, কার্ডে আমাকে ফার্স্ট হতে হবে বা প্লেস করতে হবে। প্লেস জিনিসটা মেডিকেলে আছে, তোমরা যখন যাবা তখন দেখবা যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটাকে হচ্ছে প্লেস দেয়। তো এটা যদি হয় অবশ্যই খুবই ভালো, তুমি প্লেস করো, কিন্তু সেটাকে কখনো তোমার গোল করা যাবে না যে হচ্ছে আমি ফার্স্ট হবই, আমাকে ফার্স্ট হওয়ার জন্যই পড়তে হবে। যখন তুমি মাথার মধ্যে এটা রাখবা যে হচ্ছে আমাকে এটার জন্য এটা করতে হবে, তখন দেখা যাবে তুমি হচ্ছে অনেকের সাথে একটু হচ্ছে মানে কি বলবো যে তোমার কাছে একজন নোট চাইলে তখন তোমার মনে হইতে পারে যে না আমি তো দিব না, আমি তো এটা আমি নিজে করছি, আমার করা, আমি পড়বো। তো এরকম যেন না হয়, ঠিক আছে। আমরা হচ্ছে জেনেসিস যেমন আমাদের মানে আমাদের মোটো হচ্ছে হ্যাপি লার্নিং, এবং হচ্ছে উই বিলিভ ইন শেয়ারিং নলেজ। তুমি অবশ্যই হচ্ছে নলেজটা শেয়ার করবা, কারণ এখানে দেখো আমি তোমাকে একটা কথা বলি তোমাদের সবাইকে। তো তুমি ডক্টর হতে এসেছো, অন্যান্য জায়গায় কি হয় মনে করো তুমি একটা ভার্সিটিতে পড়লা, তো তোমার 50টা ফ্রেন্ড সেখানে থাকলে 50টা ফ্রেন্ড 50টা প্রফেশনে চলে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাদের যে 200 জন আছে এখানে, 200 জনের মধ্যে অলমোস্ট 200 জনই কিন্তু হচ্ছে মেডিকেল প্রফেশনে ডক্টরই হবে। তো ডক্টর হওয়ার পরে তারাই কিন্তু তোমার কলিগস হবে, ঠিক আছে। তো তুমি কেন তোমার কলিগসদের সাথে তোমার ভালো সম্পর্কটা হচ্ছে নষ্ট করবা? সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক যখন থাকবে, তখন দেখবা যে এমনি সবকিছু অনেক সুন্দর হচ্ছে, মেডিকেল লাইফ স্মুথ হচ্ছে, তোমার পড়াশোনাও সুন্দর হচ্ছে। তো ওইটাই যে আমি 3 ইডিয়টস এর ভাষায় বলবো যে মেডিকেল লাইফ কোনো হচ্ছে প্রেসার কুকার না। এখানে হচ্ছে তোমাকে জানতে হবে, জানার জন্য পড়তে হবে। আরেকটা জিনিস যদি বলি, আমাদের মেডিকেলে কিন্তু অনার্স মার্ক দেওয়া হয়, এটা তোমরা যারা অনেকেই হয়তো জানো, অনেকে জানো না। অনার্স মার্কটা কি, আমাদের ডিউর আন্ডারে রিটেনে 85 আর এবং হচ্ছে ভাইভাতে 85 এর উপরে যদি পাওয়া পাওয়া যায়, তাহলে সেখানে তার ওই যে সাবজেক্টে তুমি এই মার্কসটা পাবা, সরি রিটেন, ভাইভা এবং হচ্ছে প্র্যাকটিক্যাল, তিনটা। তো এটাতে পেলে তোমার রেজাল্টের পাশে আসবে যে হচ্ছে অনার্স ইন অ্যানাটমি বা অনার্স ইন বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। তো এটাও অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক মানে হচ্ছে ভালো একটা জিনিস এটা। তো তোমাদের অনেক এনকারেজ করে, কিন্তু এনকারেজটা যেন হচ্ছে মানে হচ্ছে তোমাদের মধ্যে একটা কি বলবো, একটা হচ্ছে নার্ডি প্রতিযোগিতার মধ্যে না চলে যায়, তোমার তোমার ফ্রেন্ডের মধ্যে। এই জিনিসটা মানে একটু মেনটেন করে চলবা। কারণ আমার মতে কি মনে হয় জানো, যে তুমি তোমার নিজেকে সবকিছু স্যাটিসফাই, ব্যালেন্স করে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। সবকিছু ব্যালেন্স করে চলতে হবে, যেটা আনিকা বললো। কারণ তোমার মানে কি তুমি সবসময় যে হচ্ছে যে ইনপুটটা দিবা সেই আউটপুটটাই তুমি সবসময় পাবা, এটা কিন্তু না। তখন কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। আমরা স্কুল লাইফে কি হয়েছে, আমরা সবসময় কি হয় 2+2 করলে হচ্ছে 4 হয়েছে আমাদের স্কুল কলেজ লাইফে, ঠিক আছে। কিন্তু জি। মেডিকেল কলেজে এটা না তোমার 3ও হতে পারে, 2ও হতে পারে, 4ও হতে পারে, ঠিক আছে। তোমার চেষ্টার সাথে আল্লাহর রহমত। এই জন্য কখনোই হচ্ছে হতাশ হওয়া যাবে না যে আমি 4 ঘন্টা পড়লাম, আমার ফ্রেন্ডও তো 4 ঘন্টা পড়লো, তো ও কেন হচ্ছে 80 পেলো, আমি কেন 75 পেলাম। তো এটা আসলে এটা মনে করা যাবে না, কারণ আমাদের আসলে মেডিকেলটা ভাইভা বেস, তো অনেকটা রিটেনে দেখা যায় সবাই কাছাকাছি নাম্বারই পায়, খুবই কম কম বেশি হয়, কিন্তু ভাইভাতে দেখা যায়
অনেকটা লাক ফেভার করে, কারণ টিচারের মাইন্ড সে কাকে কি প্রশ্ন করবে। কারণ টিচাররাও তো হচ্ছে তোমার একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে বসে না, টিচারদের মাইন্ডে যখন যে প্রশ্নটা চলে আসে সে তাকে তখনই সেই প্রশ্নটা করে। ঠিক আছে, তো এটা নিয়ে কখনোই হচ্ছে তোমরা হতাশ ফিল করবা না। এই জিনিসটা হতাশা যখন আসবে তখন দেখা যাবে যে বন্ধুরা তোমার থেকে একটু বেশি পেয়েছে তার প্রতি তোমার একটু খারাপ লাগা কাজ করা শুরু করবে, এটা যেন কখনো না হয়। ঠিক আছে, এখানে সবাই হচ্ছে তোমাদের ফ্রেন্ড। এটা আমি বারবার তোমাদের বলবো যে পড়াশোনাটা করবা অবশ্যই হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। আমি বলি তুমি যদি নিজে স্যাটিসফাই থাকো তোমার পড়াশোনা নিয়ে, তখন যদি তুমি হচ্ছে মানে 100-এর মধ্যে 70ও পাও, তখন তোমার খারাপ লাগবে না, তখন তোমার মনে হবে তুমি স্যাটিসফাইড। বাট তুমি হচ্ছে যদি স্যাটিসফাইড না থাকো, কিন্তু হচ্ছে মনে করো তুমি অনেক বেশি পেয়ে গেলে, আসলে এটা হয় না, তারপরেও আমি বললাম যদি অনেক বেশি পেয়েও যায় তখন তুমি মানসিক প্রশান্তিটা পাবা না। তখন তোমার মনে হবে যে না মানে হ্যাঁ পাইছি ঠিক আছে, কিন্তু আমি তো আসলে পড়ি নাই, মানে এরকম মনে হবে। ঠিক আছে, তোমার নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি দরকার, যে আমি পড়েছি, আমি পারি, তারপরে হচ্ছে বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ যেটা করবে সেটাই হবে। তো এটা দরকার আছে। এবং সবসময় আমরা কি করবো, এক্সেলেন্সের পিছনে যাব, কখনো হচ্ছে মানে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি ম্যাটার করে না। এটা হচ্ছে একটা তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে। সত্য একটা কথা। আমার সিনিয়র হিসেবে একটা just একটাই পরামর্শ থাকবে, তোমরা তোমাদের এক্সেলেন্সটার পিছনে হচ্ছে দৌড়াবা, কখনো হচ্ছে সাকসেসের পিছনে দৌড়াবা না। তাহলে দেখবা যে তোমাদের সাকসেস হচ্ছে এমনিই আসবে। ঠিক আছে, আর হচ্ছে যেটা যেমন আমাদের যেটা আমরা সব সময় হচ্ছে বলি যে একটা ডক্টর এবং হচ্ছে পেশেন্টের মাঝখানে মানে একটা রিলেশনশিপটা কেমন হওয়া উচিত। একটা মৃত্যু পথযাত্রী পেশেন্ট যখন তোমার কাছে আসছে, তোমার নলেজটাই তোমাকে হেল্প করবে তাকে হচ্ছে বাঁচাতে, এবং তুমি হচ্ছে ওখানে মানে আল্লাহর মানে হচ্ছে আল্লাহ তো অবশ্যই হচ্ছে একমাত্র মাধ্যম তাকে বাঁচানো, মানে একমাত্র আল্লাহই পারে তাকে বাঁচাতে, কিন্তু তুমি হচ্ছে মাধ্যম। ঠিক আছে, তো আল্লাহ তোমাকে এই মানে হচ্ছে পজিশনটা দিয়েছে, অবশ্যই সেটার বেস্ট ইউজ তুমি নলেজের মাধ্যমে করবা। তোমার নলেজই তখন তোমাকে হেল্প করবে। এজন্য হচ্ছে এই পড়াশোনাটাকে তোমার একটু মানে হচ্ছে অনেক ভালো হবে, যাতে তুমি হচ্ছে জানো তোমার নিজের স্যাটিসফ্যাকশন থাকে। ওই যে বললো তামিমা বলে গেল যে তোমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকতে হবে যাতে তুমি তোমার ফ্যামিলি পার্সনকে ট্রিট করার সাহস করতে পারো। অনেক মানে হচ্ছে স্যার ম্যাম আমি আমাদের হচ্ছে ওয়ার্ডে গিয়ে বলে যে তুমি তখনই হচ্ছে একজন বেস্ট ডক্টর হতে পারবা যখন তুমি তোমার বাবা মাকে ট্রিটমেন্ট দেওয়ার হচ্ছে জি সাহস দিতে আপু, পারবে। এটা আমিও শুনেছি। এইটা হচ্ছে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের জন্য সবার জন্য অল দ্য বেস্ট। আমি অনেক লেংদি করে ফেলেছি, আমার নেটের জি সমস্যা আপু। হয়েছে, তো দুঃখিত। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন এত সুন্দর করে আপনি বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে আপনাকে আসলে এক্সট্রিমলি অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অনেক তো পড়ালেখার কথা গেল, একটু আদার্স কথাবার্তায় আসি। যদি এখন বলতে চাই পড়ালেখায় যদি সারাদিন করি তাহলে তো অনেকটাই বোরিং চলে যায়। এমনিতেই মেডিকেল লাইফে আইটেম কার টার্ম এগুলার নিয়ে প্রিপারেশন নিতে নিতেই আমাদের দেখা যায় ডেইলি রুটিনেই পড়াশোনার ছাড়া আর কিছু করা আসলে ততটা সম্ভব হয় না। তাও যদি কিছুটা সময় বের করে আমরা যদি কো কারিকুলার অ্যাক্টিভিটি বা বা নিজেদের পছন্দের যেটা করতে ভালো লাগে সেরকম যদি কিছু করার জন্য টাইম বের করি, তাহলে অ্যাটলিস্ট দিন শেষে মেন্টাল স্ট্রেসটা কিছুটা হলেও অনেকটা কমে। আচ্ছা, আমি যদি এই ব্যাপারে একটু ফারহান সাইফুল ভাইয়ার কাছে যাই, তাহলে ভাইয়া কি বলে ভাইয়ার মুখ থেকেই শুনে আছি। ফারহান সাইফুল ইসলাম ভাইয়া কি আছেন? হ্যাঁ, আছি, তোমাদের কথা শুনতেছিলাম, অনেক ভালো জি। লাগতেছিল, অনেক জি ভালো বলে। ভাইয়া। জি ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাই আপনি যদি হ্যাঁ, একটু বলেন পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার এই যে আমাদের এই অ্যাক্টিভিটি, এই চর্চার ক্ষেত্রে মানে কিভাবে আমরা মানে অব্যাহত রাখতে পারি, আর পড়ালেখার পাশাপাশি অবশ্যই, আর জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ক্ষেত্রে এর কি কি ভূমিকা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আসি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আসলে কি বোঝায়। আমি আসলে এটা সবাই জানে, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে কালচারাল কোনো সেশন, সেটা হতে পারে প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে এই সুযোগটা এখন বিদ্যমান। আমি আশা করি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, মেডিকেল কলেজে এখন নাচ গান বলি আমরা, ইয়ার এন্ডিং বা হচ্ছে ব্যাচ ডে, তারপর হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস, এই প্রোগ্রামগুলো কিন্তু রেগুলার হয়ে থাকে। তো এজ এ আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে একদম ভেরি ফার্স্ট ইয়ার থেকে একদম যদি বলি আমি, আমাদের ক্লাস শুরু হয়েছিল জানুয়ারি 10 তারিখ থেকে। তো 17 তারিখে, জানুয়ারি 17 তারিখে আমাদের লাস্ট 57 ব্যাচ, আমরা ছিলাম 59 ব্যাচ,
আমাদের 2 বছর সিনিয়র একটা ব্যাচ, ওনাদের ইয়ার এন্ডিং ছিল। তো আমাদের মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা নাম হচ্ছে সিএনসি মিন্স কালচারাল মেডিকেল কলেজ। সো সবাই এখানে অনেক বেশি এনজয় করে, লাইক প্রতি বছরই অন্তত কম করে হলো বলা যায় যে আমাদের ক্যাম্পাসে 12 মাসে অডিটোরিয়াম ফুল থাকে যে কোনো প্রোগ্রাম দিয়ে একদম। এবং কম করে হলেও 3 থেকে 4টা টপ ব্যান্ড বাংলাদেশে যে আছে, আর্টসেল, তারপর হচ্ছে ফিল্মিন বা জলের গান, এই ব্যান্ড গুলা তো রেগুলারই আসে। সো এখানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা যদি বলি, সেখানে আসলে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমরা নিজেদেরকে একটু টাইম দেওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বেশ সুযোগ পেয়ে থাকি। তো আমি যেটা বলবো, প্রথমত প্রত্যেকটা ক্যাম্পাসেই যেটা থাকে যে আমরা নতুন যখন একটা জুনিয়র ব্যাচ আসে, তারা নিজেরা একটা ব্যাচ ডে করতে পারে, যে তার যে মানে একটা ফিক্সড ডেস, মানে একদম প্রথম দিনই তো প্রোগ্রাম করতে পারবে না। ওরা ধরে নিল যে জানুয়ারি 10 তারিখে ক্লাস শুরু হলো, তো আমরা মার্চের বা ফেব্রুয়ারি 15 তারিখে আমাদের ব্যাচের একটা উদযাপন করবো সবাই একসাথে। তো এটা একটা বড় সুযোগ, ব্যাচের সবাই একসাথে সবাই ইন্টারেকশন হওয়ার জন্য একটা বড় সুযোগ। তারপর হচ্ছে ডিবেট, প্রত্যেকটা মেডিকেল কলেজে ডিবেট ক্লাব থাকে, ডিবেট ক্লাবে সে পার্টিসিপেট করতে পারে এবং সেটা অনেক বড় সুযোগ নিজেকে এক্সপ্লেন করে, নিজের চিন্তা ধারণাকে অনেক বেশি মানুষকে জানিয়ে দেওয়া। সেটা মেডিকেল রিলেটেডই অনেক ডিবেট হয়ে থাকে, আমাদের মেডিকেলেও ডিবেট ক্লাব আছে, প্রত্যেকটা মেডিকেলে থাকার কথা। তারপর হচ্ছে আসি কালচারাল কোনো সেকশন, বিশেষ করে নাচ গানের কথা, এটা তো সব মেডিকেলেই থাকে। তো এটাতেও জুনিয়ররা চাইলে নিজেদেরকে ইনভলভ করতে পারবে। এটাতে খুব বেশি এফোর্ট দিতে হবে এরকম না। দেখা গেছে আমাদের মেডিকেলে যে সময় বেশি প্রোগ্রাম হয় আগস্টে এবং হচ্ছে জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে। তো এই দুইটার সময় মোটামুটি বলা চলে প্রোগ্রাম তোলার আগ পর্যন্ত, লাইক যদি আমাদের 30 তারিখে, জানুয়ারি 30 তারিখে প্রোগ্রাম হয়, তো জানুয়ারি 10 তারিখ থেকে আমরা শুরু করি, যে সময়ের ভিতরে আমরা হচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করি, রিহার্সাল করা, সিনিয়র এরকম হয় যে অনেক সময় কখনো আরেকটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় না, কথা হয় না সরাসরি, কিন্তু দেখা গেছে সে আমার ড্যান্স পার্টনার হয়ে গেল, তার সাথে আমি নাচতে গেলাম। তখন দেখা গেছে আমি এরপর থেকে আমাদের দুজনের বন্ডিং এরকম হতে পারে যে সেটা শুরু করে পড়াশোনার যে গ্রুপ স্টাডি, তখন বলে গেল যে গ্রুপ স্টাডি ব্যাপারটা। তো তখন যদি আমার ওই ফ্রেন্ডের সাথে, যার সাথে আমি আগে কোনো কথা বলতাম না, বাট আমার এবং এরপর থেকে আমি তার সাথে একদম রিডিং পার্টনার বানিয়ে ফেলাম, যেটা রিডিং পার্টনার অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল সেক্টরে। তো এটা কিন্তু তখন বিল্ড আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি মনে করি যে কোকারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে এই জিনিসটা খুবই দরকার আমাদের, নিজেদেরকে বুস্ট আপ করার জন্য, মেন্টালি বুস্ট আপ করার জন্য। আর একটা জিনিস হচ্ছে যে আমি বলি, আমি নিজের এক্সাম্পল যদি দিই, আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। আমি 2জন মানুষের সাথে যদি কথা বলতে যাইতাম, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, আমার হাঁটু কাঁপা শুরু হইতো, মানে মনে হতো যেন একটা ঘূর্ণিঝড় চলতেছে আমার ভিতরে, এরকম মনে হইতো। মানে একদম শুরুর দিকে আমার ফ্রেন্ড, যেমন তানভীর আহমেদ ইয়ামিন, ও আমার রুমমেট, তো ও জানে আমি মানুষের সাথে কথাই বলতে পারতাম না। তো যখন আমি ক্যাম্পাসে যাই, তখন প্রথম হচ্ছে সন্ধানী একটা অর্গানাইজেশন আছে, ভলান্টারি অর্গানাইজেশন, মেডিকেল স্টুডেন্টস। জি ভাইয়া, শুনেছি। তো এই সন্ধানী অলমোস্ট প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে সন্ধানী ইউনিট আছে। সো এজ এ মেডিকেল স্টুডেন্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার আমি সন্ধানীর মেম্বার ছিলাম এবং এক্সিকিউটিভ মেম্বার ছিলাম 3 ইয়ার্স এর মতো। সো আমি ওইখানে যাওয়ার পর নিজেকে অন্যভাবে আবিষ্কার করি। সেটা কিরকম, আমাদের এখানে চট্টগ্রামে একটা বাণিজ্য মেলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো সেখানে আমাদের সন্ধানীর অ্যাক্টিভিটিস, আমরা সন্ধানী নিয়ে কি কি কাজ করি, যেমন ব্লাড ডোনেশন, ব্লাড কালেকশন, ভ্যাকসিনেশন, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করি। তো দেখা গেছে সেখানে কি হয়, আমাদের একটা স্টল থাকে, সেখানে চিটং যে ট্রেড সেন্টারের যে অর্গানাইজেশন আছে, সেখান থেকে আমাদেরকে প্রতি বছর একটা স্টল আমাদেরকে ফ্রি দেওয়া হয় এবং সেই স্টলে আমরা ব্লাড গ্রুপিং, ভ্যাকসিনেশন এবং হচ্ছে ব্লাড কালেকশন এই প্রোগ্রাম গুলো করে থাকি। তো সেখানে যেটা হয়, বাণিজ্য মেলায় যারা ঘুরতে আসে তাদেরকে আমরা, আমাদের যে লিফলেট থাকে ভ্যাকসিনেশনে, আমি 2-4 জনকে যা ধরি, ভাইয়া আমরা সন্ধানী থেকে আসছি, আমরা মেডিকেল স্টুডেন্ট, 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি। প্রথমে পরিচয় দিয়ে তারপর ওরা কিন্তু ঘুরতে আসছে, এখানে মজা করতে আসছে, আমাদের কথা শুনতে আসে না, বাট উই হ্যাভ টু কনভিন্স দেম
এবং সেই কোয়ালিটিটা আমি আমার সিনিয়রদেরকে দেখেছি, যে আমি যখন জুনিয়র ছিলাম তখন দেখেছি যে তারা কিভাবে একটা মানুষকে লিটারালি, তারা আমার কথা শুনবে না কিন্তু তাকে আমি কথা শোনাতে বাধ্য করবো যে আমি যে কাজটা করতেছি সেটা তুমি শুনবা, এটা ভালো তোমার জন্য, সবার জন্যই ভালো। তো তাদের কাছ থেকে আমি এই জিনিসটা শিখছি, এবং এরপর থেকে আমি ন্যাশনাল ডে, বিশেষ করে যদি 21শে ফেব্রুয়ারি কথা বলি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 15ই আগস্ট, তো এই ডে গুলোতে আমরা বিভিন্ন ওপেন প্রোগ্রাম করতে পারি। সেখানে দেখা গেছে আমরা যে কোনো মানুষকে কনভিন্স করতে পারি, রক্তদানের জন্য হোক, সেটা ভ্যাকসিন দেওয়ার জন্য হোক, নিজের রক্তের গ্রুপ জানার জন্য হোক, যেটাই হোক আমি কনভিন্স করতে পারি। সেই কোয়ালিটিটা আমি সন্ধান থেকে পাইছি। তো এটা কিন্তু আমি যদি শুধুমাত্র পড়াশোনা করি, আমি শুধুমাত্র বই পড়লাম, শুধুমাত্র গাইটন, জ্ঞানম, তারপর ডেভিডসন, এগুলা সব পড়ে ফেললাম, ভেলিয়ান লাভ পড়ে ফেললাম, সব পড়ে ফেললাম, আমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি। বাট আমি যখন ডিল করতে যাব আফটার বিকামিং এ ডক্টর, আমি যখন পেশেন্ট ডিল করতে যাব, পেশেন্টের একটা আত্মীয় আসবে, অ্যাটেন্ডেন্ট আসবে পেশেন্টের সাথে, তাকে যখন ডিল করতে যাব তখন কিন্তু আমার ওই স্কিলটা লাগবে, তাকে মেনটেন করা, এক্স্যাক্টলি। তাকে কনভিন্স করা, তাকে যে আমি কনভিন্স করবো যে আপনার কারণ এই প্রবলেমটা ডক্টররা হয়েছে, আপনি আমরা একটা টিম হিসেবে অ্যাজ আ ওয়ার্ক কাজ করি, তো এখানে অনেকের সাথে আমাদের ডিল করতে হয়, নার্স, তারপর হচ্ছে ফার্মাসি, ট্রিপল। ডেফিনেটলি। এই জন্য হ্যাঁ, এখন থেকে যদি এই ধরনের yes, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিখে নেওয়া যায়, সেটা আসলেও অনেক ভালো। হ্যাঁ, exactly, তুমি যেটা বলেছো সেটাই। তো এখন আমি যদি একটা ভলান্টারি অর্গানাইজেশন লাইক সন্ধানী, তারপর কোন কোন মেডিকেল কলেজে মেডিসিন ক্লাব আছে, তারপর আরো থাকতে পারে, যেমন ডিবেটের কথা বললাম। তো এইগুলাতে যদি আমরা কাজ করি, আমাদের যেটা হবে কি, আমরা এই যে মানুষকে কনভিন্স করা, মানুষকে ম্যানেজ করা, এই জিনিসটা কিন্তু আমরা শিখে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমাদের পড়ালেখার পাশাপাশি মেডিকেল লাইফে অনেক প্রেশার থাকে, আমাদের অনেক বেশি রেগুলার হতে হয় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকদিন যখন লেকচার হয়, লেকচার গুলো আবার বাসায় এসে পড়তে হয়। সো এই রেগুলারিটিস মেনটেন করার পরেও আমাদের যতটুকু সময় থাকবে, আমরা যদি পারি তাহলে এই ভলান্টারি গুলো করবো, আমাদের অনেক বেশি দরকার। আর একটু আগে বললাম যে নাচ গান, খেলাধুলা, সেটা তো অবশ্যই থাকবে। এবং আরেকটা মজার ঘটনা বলি, যেটা তোমাকে আমি প্রথমে বলেছি যে আমি আসলে এরকম ছিলাম না, আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, দুজন মানুষের সাথে কথা বলতে পারতাম না। এবং সন্ধানীতে কাজ করার সুবাদে আমার যে কনফিডেন্স লেভেলসটা এত বেশি বুস্ট আপ হয়েছিল যে আমি প্রথম স্টেজে উঠি, আমার জীবনে স্কুল কলেজে কখনোই উঠি না স্টেজে, ওইখানে আমি প্রথম স্টেজে উঠে এবং নাচ গান অভিনয় সবই করেছিলাম। ইভেন আমি কুষ্টিয়া মেডিকেল কলেজে সন্ধানের একটা হাফ ইয়ারলি কনফারেন্স ছিল, সেখানেও গান গেয়েছিলাম। ইভেন মানসিক মেডিকেলে শাইলা জানে, শাইলাদের সাথে দেখা করেছিলাম। তো এখানেও গিয়ে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছিলাম মোমেন্ট গুলা। তো এই যে মানুষের সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের সাথে একটা ইন্টারাকশন, সেটা কিন্তু আমি শুধুমাত্র আমার মেডিকেলের বই থিওরিটিক্যাল পড়ে সবকিছু জানা সম্ভব না। এবং আমাদের বড় একটা নেটওয়ার্ক তৈরি হবে যদি আমি এভাবে কাজ করতে পারি, মেডিসিন ক্লাব হোক, সম্মান হোক। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের এখন এই মুহূর্তে সুযোগ করে দিয়েছে, সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে, সেটা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। এটার থ্রুতে আমি অলমোস্ট প্রতিদিন যদি দেখি যে আমাদের গ্রুপের মেম্বার আছে 79K, অলমোস্ট 80K। সো এই যে হিউজ একটা মানে রিসোর্স আছে আমাদের, যে পরিচিত হওয়ার মানুষের সাথে। আমি একটা পোস্ট দিলাম, আমি একটা একাডেমিক পোস্ট দিলাম, আমাদের যে একটা ইয়ে আছে, সিস্টেম আছে, যে হ্যাপি লার্নিং কনসেপ্টোজেনেসিস নিয়ে, যে আমরা একাডেমি একটা পোস্ট দিলাম, এটা যদি আমি 79,000 মানুষের একটা গ্রুপে পোস্ট করি, সবাই এটা জানবে, সবাই এটা দেখবে, আমি অনেক ভালো নিজের স্কিল ডেভেলপ করতে পারলাম। এবং আমি এখন চিটাগং জুন অ্যাডভাইজার হিসেবে আছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। তো আমার চিটাগং মেডিকেল আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমার নিজের ক্যাম্পাস ছাড়া আরো 5টা মেডিকেল কলেজের যে স্টুডেন্ট, যারা ডিপ্লোমেট আছে, এবং এখন জেনেসিস লার্নার্স যে সেশনটা করা হয়েছে, সেই জন্য আমাকে যে পরিমাণ মানুষের সাথে ইন্টারাকশন করতে হয়েছে, তারা আমাকে মেসেজ দিচ্ছে, তাদের সাথে আমি কখনোই কথা হয় না, হতো না, কিন্তু জেনেসিস আমাকে সেই সুযোগটা দিয়েছে। তো আমি মনে করি যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ইজ এ বিগ প্ল্যাটফর্ম ফর এ মেডিকেল স্টুডেন্ট টু এক্সপ্লোর হিমসেলফ অর হারসেলফ। আমার মনে হয় যে এটা আমাদের কাজে লাগানো উচিত, জেনেসিস এর সাথে সবসময় কাজ করা উচিত, এবং জেনেসিস এর ক্লাস এটাতে অ্যাটেন্ড করা, পোস্ট দেওয়া, সবকিছুতেই অনেক বেশি অ্যাক্টিভলি থাকা উচিত। সামিয়া আমার আহমেদ যেটা মনে বলেছে হয়, বাংলা ডিবেটের পাশাপাশি ইংলিশ ডিবেট কি করা যায় নাকি, এই সুযোগ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ আপু, অবশ্যই আছে। এটা
আমাদের মেডিকেলে বাংলা, আসলে বাংলা ডিবেটটা এখনো সবচেয়ে বেশি অ্যাক্টিভ। ইংলিশটা হচ্ছে করা হয় কিনা আমি শিওর না, আমাকে আচ্ছা আচ্ছা জানতে আচ্ছা। হবে। থাকার কথা, সব মেডিকেলেই থাকার কথা। আমি হচ্ছে, আমার ফ্রেন্ড আছে যারা হচ্ছে খুব বেশি অ্যাক্টিভ থাকে ডিবেটে, এবং তাদের কাছ থেকে আমি জানতে পারবো। বাবু তুমি কোন মেডিকেলে জানি না, যদি চট্টগ্রাম মেডিকেলের হও ডেফিনেটলি এখানে যাওয়ার পর তোমার সাথে তোমরা দেখতে পারবা যে আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা অ্যাক্টিভিটিস আছে। সেটা আমাদের খুব সুন্দর একটা সাহিত্য লাইব্রেরি আছে। সেখানে শুধু সন্ধানী না, শুধু মেডিসিন ক্লাব না কিংবা ডিবেট ক্লাব না, প্রত্যেকটা অর্গানাইজেশন সেখানে হচ্ছে নিজেদের অ্যাক্টিভিটিস গুলা হ্যান্ডরোল করে থাকে। সো আমার মনে হয় যে তারপর হচ্ছে সোহরাওয়ার্দী, আপু বলেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। তো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কিন্তু আরেকটা বড় অর্গানাইজেশন আছে, স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে ডিবেটস আছে। তো এটা খুবই এনথুজিয়াস্টিক একটা অর্গানাইজেশন। আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি ইয়েতে তো তোমার সোহরাওয়ার্দী আছো, তারা অবশ্যই যে কোনো একটা কাজ করো। এটা খুবই আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। একটু ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া। আচ্ছা, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনি অনেকটা সময় আমাদেরকে বুঝিয়ে দিলেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মেডিকেলের তো অনেক কিছু সম্পর্কে জানা হলো, আমাদের অনেক কিছু সম্পর্কে ভাইয়াদের কাছ থেকে, আপুদের কাছ থেকে অনেক অনেক তথ্য নিলা। আই থিংক এখন একটু ক্যারিয়ার ব্যাপারে আসা যাক। ক্যারিয়ার ব্যাপার বলতে গেলে মেডিকেল থেকে বাইরে ডিগ্রি নেওয়ার ব্যাপারে তোমাদের হয়তো অনেকেরই ইনকোয়ারি থাকতে পারে। সেই জন্য এখন আমি যে ভাইয়ের থেকে তোমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিতে পারি সেটা হচ্ছে শাহনেওয়াজ সুশান ভাইয়া। হ্যাঁ, আপনি আপনি কি আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, মেডিকেলের থেকে বাইরে ডিগ্রি নেওয়া বা বাইরে সেটেল হওয়া যায় কিনা এ নিয়ে অনেকেরই অনেক ডাউট থাকে, বা ফার্স্ট ইয়ার থেকে কি এগুলা নিয়ে কতটা মানে মানে ক্যারিয়ার ব্যাপারে কতটা সচেতন হব, বা কোন সময় নেওয়াটা উচিত এই ডিসিশন গুলা, সেটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আনিকা তোমাকে, সুন্দরী তোমার এই ওয়েলকাম সুন্দর ভাইয়া। উপস্থাপনার জন্য। আসসালামু আলাইকুম। যারা আজকে এই লাইভ সেশন উপভোগ করছেন এবং আমাদের সাথে আছেন, ধৈর্য সহকারে শুনছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে যাদের জন্য আজকের এই আয়োজন, শুরুতেই তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। লাখো পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে মেধার মুকুট চিনিয়ে নিয়ে, নিজের জাত চিনিয়ে সেরা সেরা হয়ে নিজেকে তুলে ধরার জন্য আবারও তোমাদেরকে জানাচ্ছি সাধুবাদ এবং অভিনন্দন। তাছাড়া তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মহৎ পেশায় চিকিৎসা সেবার মেডিকেল পরিবারে। সেই সাথে স্বাগত জানাচ্ছি মেডিকেল পরিবারের আরেকটি অংশ, জেনেসিস পরিবারে। জেনেসিস পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজন করার জন্য, তোমাদের জন্য, সেই সাথে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের পদচারণায় সারা বাংলার মেডিকেল কলেজ মুখরিত হবে এবং মানবতার মহান ব্রত নিয়ে তোমাদের এই প্রচেষ্টা তোমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সে কামনা করি। আচ্ছা, যাই হোক, আমি আমার প্রশ্নে ফিরে আসি। মেডিকেল লাইফ, আল্লাহর রহমতে মেডিকেল লাইফ এমনকি প্রফেশন যেখানে ক্যারিয়ার সোর্সের কোনো অভাব নেই। তুমি শুরু থেকেই তোমাকে নিজেকে যেভাবে তৈরি করবে, যেভাবে তুমি সামনে এগিয়ে নিয়ে যাবে, জাস্ট একটু কন্টিনিউটি ধরে রাখতে পারলে ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। আমি যদি যেহেতু আমাকে দেশের বাইরের আমাদের সোর্স সম্পর্কে কথা বলতে বলা হয়েছে, আমি যদি দেশের বাইরের সম্পর্কে কথা বলতে যাই, তাহলে আমাদের বাংলাদেশি ডাক্তারদের জন্য অনেক সম্ভাবনার ধার রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে। আমি যদি ইউকে এর কথা বলি, তাহলে পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে ইউকে তে যাওয়া যায়, ইউকে তে ক্যারিয়ার করা সম্ভব। তা যেটা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবাই এটা ট্রাই করতেছে। তাছাড়া এমআরসিএস করে ইউকে তে জিবি প্র্যাকটিশনার হিসেবে অথবা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতেও জিবি প্র্যাকটিশনার হিসেবে ট্রাই ক্যারিয়ার করা সম্ভব। আমি যদি ইউএস এর কথা বলি, তাহলে ইউএসএমএল এর পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ থেকে ইউএসএ তে ক্যারিয়ার করা সম্ভব, তবে ইউএসএমএল এ একটু ডিফিকাল্ট। তাছাড়া পরিবারের ব্যাকআপ লাগে এবং সেই সাথে ইউএসএমএল তে অনেক বেশি টাকা রোজগার করা যায় এবং সম্মান অনেক বেশি। এবং আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি,
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতেও কেরিয়ার করা সম্ভব এএমসি পরীক্ষার মাধ্যমে। এএমসি পরীক্ষাটা ইউসিএমএল এর চেয়ে সহজ, তবে প্রাইভেট শিক্ষা কঠিন। এখানেও অনেক ভালো অপরচুনিটি রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। আমি যদি বলি যে বাইরের কান্ট্রিতে কেরিয়ার করার কি কি সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো এখানে বাইরের কান্ট্রিতে যেমন ইউকে তে, ইউএসএ তে এবং অস্ট্রেলিয়াতে অনেক ভালো এনভায়রনমেন্ট রয়েছে আমাদের ডাক্তারদের জন্য, ভালো স্যালারি পাওয়া যায় এবং ওইখানে জাস্ট একটি নির্দিষ্ট পিরিয়ডে, জাস্ট ওয়ার্কিং পিরিয়ডে তোমার কাজ করতে হয়। আমাদের মানে বাংলাদেশের মতো চেম্বার করার এত প্যারা নেই। এবং তাছাড়া অনেক ভালো সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি যেটাকে বলে, সেটা পাওয়া যায় এবং অনেক বেশি সম্মান পাওয়া যায়। তাছাড়া কিছু অসুবিধাও রয়েছে, সেটা হচ্ছে অনেকের ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না এবং কমিউনিকেশনের প্রবলেম হয়। তাছাড়া হচ্ছে যে ডিউটি ফাঁকি দেওয়া যায় না। হ্যাঁ, কখন এখন থেকে এই ডিসিশনটা নিলে ভালো হয়? ফার্স্ট ইয়ার থেকে কি হ্যাঁ, নেওয়া সেটা উচিত? হচ্ছে আচ্ছা, আসলে আমাদের শুরুতেই সবার অ্যাম্বিশন থাকা উচিত যে কিভাবে স্মুথলি এমবিবিএস পরীক্ষাটা পার করব, এবং সেই সাথে নিজেকে শুরু থেকে প্রিপেয়ার করার জন্য তুমি যদি তোমার নর্মাল পড়াশোনার পাশাপাশি তুমি যদি তোমার বিভিন্ন ইউটিউব বলো বা বিভিন্ন কেরিয়ার রিলেটেড বিভিন্ন সোর্স বা বুক, বিভিন্ন প্রোগ্রাম বা ওয়ার্কশপ থেকে তুমি যে নলেজটা নিবা, এবং সেই সাথে স্পেশালি আমি বলবো সেটা হচ্ছে তুমি শুরু থেকে তোমার যে স্বপ্ন থাকবে, তুমি যে পথে তোমার কেরিয়ার করতে ইচ্ছো, সেই পথের জন্য তুমি শুরু থেকেই তোমাকে নিজে তৈরি করার চেষ্টা করবা, এবং সেই পথে আগানোর জন্য তোমার ধারাবাহিকতাই তোমাকে তোমাকে জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি অনেক সুন্দরভাবে আমাদের সামনে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে জুনিয়রদেরকে একটা ভালো সুপারফিশিয়াল একটা ডিসক্রিপশন দিয়ে গেলেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক। আমাদের সময় অল্পতার জন্য আজকে আপনার সাথে আরেকদিন কথা হবে। একটু আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তবে থ্যাংক আমি ইউ। একটা কথা বলতে চাই, সেটা জি হচ্ছে জি। সৎ সাহস এবং সৎ চিন্তা এবং পরিশ্রম, এই তিনটা জিনিস নিয়ে তোমরা বিশ্ব জয় করতে পারবা। এবং আমি আশা করব তোমরা তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা রয়েছে সেটাকে কখনো আবদ্ধ রাখবা না, সেটা চর্চা অব্যাহত রেখে যাবা, নিজেকে সবসময় মেলে ধরার চেষ্টা করবা, এবং তোমরা তোমাদের তোমাদের প্রতিশ্রুতি এবং তোমাদের স্বপ্নের পথে এগোতে থাকবা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা একদম প্রোগ্রামের লাস্টের কোশ্চেনে এসে পড়েছি আমরা। সেটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে কথা বলবো। আম, ডাক্তারদের মধ্যে আমরা অনেক ধরনের সার্ভে করলে দেখা যায় যে ডাক্তার মানে যারা এই জবের প্রফেশনাল মানুষদের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন কাজ করে। আর এটার পিছনে মেইনলি অনেক বেশি টাইম, লং লং টাইম বা লেন্দি টাইম ধরে কাজ করার জন্য অনেকে বলে থাকে। এছাড়া মেডিকেল স্টুডেন্টদের মধ্যেও অনেক ধরনের ডিপ্রেশন থেকে থাকে, যেটা লাইক অনেক সময় প্রফে সাপ্লি বা ঠিক সময়ে মানে ক্লিয়ার করতে না পাওয়া, আইটেমে কম মার্কেই অনেকের ডিপ্রেশন এসে পড়ে। ঠিক সময় টার্মেও সাপ্লি খেয়ে অনেকের ডিপ্রেশন এসে পড়ে। এছাড়া রিলেশনশিপ স্ট্যাটাস বা অন এনিথিং আদার্স ফ্যামিলি প্রবলেমের জন্য ডিপ্রেশন মেডিকেল লাইফ স্টুডেন্টের মধ্যে এসে পড়তেই পারে বা অনেক পরে। এটা অনেক একটা কমন প্রবলেম। যদি রুবেল আহমেদ ভাইয়ার কাছে আমরা জানতে চাই মেডিকেলে ডিপ্রেশনের ফাঁদ থেকে বাঁচার যদি কিছু উপায় ভাইয়া আমাদের দিক নির্দেশনা দিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। রুবেল আহমেদ ভাইয়া, আপনি কি আছেন? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আপনি যদি আজকে একটু বলেন ডিপ্রেশনের ফাঁদ থেকে বাঁচার যদি কিছু উপায় মেডিকেল স্টুডেন্টদের জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আমাদের মডারেটর আনিকা তাসনিমকে। অত্যন্ত সুন্দর উপস্থাপনা করে আসতেছেন আপনি শুরু থেকে। আমি থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমি ডিপ্রেশন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে সবাই যেটা বলতেছে ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি বারবার বা ওনারা আমাদের যারা মানে ফ্রেশার্স যারা আছেন, ওনারাও হয়তো শুধু মনের মধ্যে হয়তো কোশ্চেন থাকতে পারে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি জিনিসটা কি।
জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি হচ্ছে আমাদের একটা পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন সেন্টার। আপনারা হচ্ছে এখন এমবিবিএস আছেন, এমবিবিএস এর পরে হচ্ছে আপনাদের আরো অনেকগুলো ডিগ্রি করতে হবে। মেনলি ওই ডিগ্রিগুলোর জন্য হচ্ছে আমরা কনসালটেশন, ওরিয়েন্টেশন বা হচ্ছে আমরা গাইডলাইন দিয়ে থাকি। তো এখানে আমাদের আমাদের এই প্রোগ্রামগুলো চালাচ্ছি আমরা মেনলি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে। আর জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের মেইনলি আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টের জন্য, শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট লেভেল এমবিবিএস আর বিডিএস স্টুডেন্টের জন্য। তো এর মধ্যে আমাদের জেনেসিসের অনলাইন ইউনিভার্সিটি কিছু কিছু হচ্ছে ক্যাডার সিস্টেম আছে। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সেক্রেটারিয়েটে হচ্ছে আমাদের কিছু সেন্ট্রাল মেম্বার থাকেন। এরপর হচ্ছে আমাদের কিছু জোন অ্যাডভাইজার থাকেন। আমাদের 11টা জোন আছে এখন পর্যন্ত। এমবাসি, আমাদের 11টা এমবাসি আছে, 11টা এমবাসির আমাদের এমবাসি অ্যাডভাইজাররা আছেন। তারপর হচ্ছে আমাদের এমবাসি 11টা এমবাসির আন্ডারে হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে আমাদের একজন করে কোঅর্ডিনেটর থাকেন, ক্যাম্পাস কোঅর্ডিনেটর। ওনার আন্ডারে থাকেন একটা ক্যাম্পাস থেকে 8 থেকে 10 জন করে ডিপ্লোমেট। এই হচ্ছে আমাদের যে ক্যাডার সিস্টেম। তারপর হচ্ছে আমাদের ডিপ্লোমেট হওয়ার সুযোগ সুবিধা হচ্ছে অনেক বেশি। এগুলো নিয়ে হয়তো আপনাদের সাথে পরে অন্য সময় কথা বলা যাবে। আর আমাদের মেইনলি 20-21 সেশন, মানে হচ্ছে আপনাদের যারা এখন ফ্রেশার্স, আপনাদের থেকে এখন আমাদের ওইভাবে ডিপ্লোমা কালেকশন করা শুরু হয়নি, কারণ হচ্ছে আপনাদের ভর্তি এখনো শুরু হয় নাই, বা হচ্ছে আপনাদের কিছু মাইগ্রেশনের বিষয় আছে। আপনারা ভর্তি হওয়ার পরও বিভিন্ন জায়গায় মাইগ্রেশন করে আপনাদের মেডিকেল কলেজ চেঞ্জ হবে, এজন্য হচ্ছে এখন আপনাদের ওইভাবে শুরু হয় নাই। জাস্ট একটু বলা যায় জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে আপনারা কি পাবেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি হচ্ছে দেশের এখন শ্রেষ্ঠ অনলাইন ভিত্তিক মেডিকেল প্রতিষ্ঠান বলা যায়। এইখান থেকে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হলে বা হচ্ছে এর আগে আমরা যদি কোনো প্ল্যান নিতে পারি আপনাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা, তাও ক্লাসগুলো নেবেন হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন যেসব মেন্টররা আমাদের সিনিয়র ভাইরা আপুরা আছেন ওনারা, বা হচ্ছে অনার্স পাওয়া আপনাদের কোনো সিনিয়র ভাই, কিংবা হচ্ছে ক্লাসে ভালো করে এরকম অনেক সিনিয়র ভাইদের মাধ্যমে হচ্ছে আমরা আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের এই যে একটু আগে আমাদের ফারহান সাইফুল ইসলাম যা বললো যে আমাদের এখানে অনেক স্কিল ডেভেলপমেন্টের চান্স আছে। তারপর হচ্ছে আপনার নিজের পরিচিতি বাড়বেন, নিজের কলেজে আপনি একটা টিমের লিড দিতে পারবেন। এরকম ফ্যাসিলিটি গুলো হচ্ছে আপনি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে পাবেন। আচ্ছা, যদি আপনারা কথা শুনতে শুনতে অনেকে বিরক্ত হয়ে গেছেন, এই জন্য হচ্ছে আমি একবারে ব্রিফলি হচ্ছে অ্যাবাউট ডিপ্রেশন বা হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচার দুই একটা উপায় আমি বলার চেষ্টা করবো। দেখেন ডিপ্রেশন জিনিসটা কি। ডিপ্রেশন হচ্ছে মেনলি একটা ইংলিশ একটা শব্দ। এটার বাংলা যদি আমরা করি তখন হচ্ছে আপনার বিষণ্ণতা বলে, হতোদ্যম বলে, বা হচ্ছে মন মরা বলে, বা মন্দ অবস্থা বলে, বা একটা গর্ত বলে। ডিপ্রেশন মানে গর্ত। হচ্ছে আপনার এই যে গালে যে অনেকে যে একটা ডিপ্রেশন পড়ে আর কি, এটা অনেকেই, এটাও এক ধরনের ডিপ্রেশন। ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের চারপাশে অনেক রকম, আমরা প্রতিদিন হচ্ছে অনেক অনেক মানুষের সাথে প্রতিদিন আমরা মিশি, আমরা হচ্ছে কথাবার্তা বলি, বা হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে অনেকের সাথে হচ্ছে আমরা অনেক কনভারসেশন আমাদের হয়। এর মধ্যে আমরা আসলে বুঝতে পারি না যে একটা মানুষ ডিপ্রেশনে আছে কিনা, মানে হচ্ছে উনি কি বিষণ্ণতায় ভুগতেছে কিনা। তো এর মধ্যে হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের বিষণ্ণতায় ভোগার হারটা অনেক অনেক গুণে বেশি। দেখেন মেডিকেলে হচ্ছে কেন বেশি, আপনি যারা মেডিকেলে চান্স পাইছেন আপনারা, বা হচ্ছে যারা গভর্নমেন্টে না পেয়ে যারা প্রাইভেটে পড়বেন, সবাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সবাই হচ্ছে আপনারা বিভিন্ন স্কুল কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, ফার্স্ট না হলেও টপ 10 এর মধ্যে আপনারা ছিলেন। তো আপনারা কখনো ফেল করতে অভ্যস্ত ছিলেন না, কিন্তু মেডিকেলে এসে দেখা যাবে যে আপনি ফেল করে বসে আছেন, কারণ হচ্ছে এখানে এত এক্সাম, আপনি আইটেম দিবেন, কার্ড দিবেন, টার্ম দিবেন। তো এগুলোতে কেউ না কেউ ফেল করবে। একবারে 100% পাস করে এমন স্টুডেন্ট পাওয়া আসলে খুবই কষ্টের ব্যাপার। পাওয়া যায়, ওর হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। তো হচ্ছে ফেল করলে দেখা যাবে যে আপনি এতদিন এত ভালো স্টুডেন্ট ছিলেন, আপনি এখন হচ্ছে ডিপ্রেশনে পড়ে গেছেন। তারপর দেখেন আপনি ধরেন আপনি আপনার বাসা হচ্ছে ঢাকায়, আপনি হচ্ছে অনেক দূরের একটা মেডিকেল কলেজে চান্স পাইলেন, বা হচ্ছে আপনার মাইগ্রেশন হলো না। তো আপনি কি করতে হবে, আপনার বাসাটা ছেড়ে অনেক দূরে চলে যাইতে হবে। বাসা ছেড়ে অনেক দূরে চলে যাবেন, আপনার ওইখানে ওই শহরে কোনো আপনার পরিচিত কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। তখন বাসা ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে অনেকে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যেতে পারে, যে আমি এখানে একা থাকবো কিভাবে, আমি কখনো ফ্যামিলির বাইরে থাকি নাই। তো এই বিষয়গুলো নিয়ে অনেকে ডিপ্রেশনে পড়েন। তারপর হচ্ছে মেডিকেল ক্যাম্পাসে আপনি যখন যাবেন, সবাই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসবে, দেশের বিভিন্ন জায়গা থেকে একটা মেডিকেল কলেজে আসে। তো হচ্ছে আপনার ওইরকম কোনো বন্ধু পাবেন না আপনি শুরুর দিকে আর কি, শুরুর দিকে ওইরকম কোনো বন্ধু পাবেন না। তারপর হচ্ছে আপনার একই মেন্টালিটির মানুষটা পাওয়া আসলে খুবই কষ্ট, কারণ এক একজন একই ফ্যামিলি থেকে আসে। তো এখানে আসলে ওইভাবে ম্যাচ করে ফ্রেন্ডশিপ করাটা হচ্ছে অনেক কঠিন বিষয় আর কি, এই জন্য হচ্ছে অনেকে ডিপ্রেশনে পড়ে যান। আর আমাদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে আমরা যেহেতু উন্নয়নশীল দেশ এখনো, তো হচ্ছে যদিও আমাদের মাথা পিছু আয় অনেক বেশি, তারপরে হচ্ছে আমাদের পরিবারে এখনো অনেকের আর্থিক সমস্যা থাকে। এই আর্থিক সমস্যার কারণে মনে করেন আপনি বাড়ি থেকে বের হয়ে এলেন, এখন আপনি একটা শহরে থাকবেন, সরকারিতে পড়লেও মিনিমাম আপনার প্রতি মাসে 6-7 হাজার টাকা খরচ করতেই হবে, থাকা, নিজের খাওয়া বা হচ্ছে আদার্স অনেকগুলা খরচ মিলে আর কি। তো এই টাকার জন্য দেখা যায় যে অনেকে আর্থিক সমস্যায় পড়ে যেতে পারে।
পড়ে গেলে এগুলো থেকে মেনলি আমাদের ডিপ্রেশন হয়। আর আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের ওই যে কিছু রিলেশন ঘটিত বিষয় আর কি, ছেলে মেয়ের কিছু রিলেশন ঘটিত বিষয় হচ্ছে আমরা আমাদের ডিপ্রেশনে আমরা চলে যেতে পারি। এটা নিয়ে একটু একটু পরে আমি কথা বলতেছি। দেখেন এখন হচ্ছে আপনি যে ডিপ্রেশনে আছেন বা আপনি যে ডিপ্রেশনে কেউ যদি পড়ে, তো হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি যে ব্যক্তি ডিপ্রেশনে থাকবে ওনার, দেখেন আপনার আশেপাশে এরকম অনেকগুলো মানুষ পাওয়া যায়। আমি জাস্ট এখানে অল্প কয়েকটা, অনেকগুলো লক্ষণ আছে ডিপ্রেশনের, আমি জাস্ট অল্প কয়েকটা বলার আমি ট্রাই করবো যেহেতু সময় অনেক কম। যারা ডিপ্রেশনে থাকে ওরা হচ্ছে নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে লুকিয়ে রাখে, কখনো হচ্ছে বাইরে কারো কাছে এক্সপ্রেস করে না। যেমন আপনি আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন যাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কি ভালো আছেন, উনি বলবে যে হ্যাঁ আমি ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। মানে হচ্ছে জাস্ট ফলস সিউডো একটা অ্যান্সার দিয়ে হচ্ছে ওনারা ওভারকাম করে গেছে কোশ্চেনটা। আসলে ওনারা নিজেদের অনুভূতিগুলো, ভালো লাগা হচ্ছে অনুভূতিগুলো ওনারা কারো কাছে শেয়ার করতে চায় না। তারপর ওনাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে যারা ডিপ্রেসড, নিজেকে অতিরিক্ত কাজের মধ্যে ওনারা ডুবিয়ে রাখে, নিজেকে সব সময় কাজের মধ্যে থাকে। তারপর ওনাদের কাজ যদি না থাকে তাহলে আরো বেশি ডিপ্রেশনে পড়ে যাবে, এটা মনে করে হচ্ছে ওনারা সব সময়, এটা সোশ্যাল হোক বা হচ্ছে কোনো অর্থের টাকা পয়সার কোনো সোর্সের জন্য হোক বা যে কোনো কারণে হোক না কেন, নিজেকে অনেক কাজের মধ্যে ডুবিয়ে রাখেন। তারপর হচ্ছে ওনারা হচ্ছে প্রায় দেখা যায় যে অহেতুক মানে আপনার ঝুঁকিপূর্ণ আচরণ করবেন। যেমন হচ্ছে কেউ যদি বাইক চালায়, দেখা যাবে যে একটা শহরের একটা ব্যস্ত রাস্তায় অনেক স্পিডে বাইক চালাই দিছে, বা হচ্ছে দেখা যাবে রাতের বেলা বাইক ড্রাইভ করতেছে হেডলাইট অফ করে, হচ্ছে এরকম আরো অনেক ঝুঁকিপূর্ণ কাজ ওনারা করে, কারণ এগুলো করে হচ্ছে ওনারা অন্যরকম একটা মজা পায়। তারপর হচ্ছে যারা ডিপ্রেসড ওরা হচ্ছে মেনলি এক কেন্দ্রিক থাকে। তারপর হচ্ছে কোথাও বাইরে মিশতে যেতে চায় না, বা বাইরে কোনো কোনো প্রোগ্রাম পার্টি বা ঘুরতে যেতে চায় না, ফ্রেন্ডদের হচ্ছে ওইভাবে সহ্য করতে পারে না। তো ওনারা কি করে, নিজের জমানো কথাগুলো হচ্ছে নিজের মধ্যেই রাখে, বা হচ্ছে অনেকে একটা ডায়েরি মেনটেন করে অনেকে, আমি যেটা দেখলাম আর কি। তারপর হচ্ছে দেখা যায় যে রেগে যাবে অনেকে, আপনি ভালো কথা বললো বা হচ্ছে হালকা কথা বললো হচ্ছে রেগে যাবে, এবং রেগে গেলে কি হবে, আপনার আশেপাশে মানুষের সাথে আপনার সামাজিক সম্পর্কের অবনতি হবে। তারপর চিন্তা ভাবনার ক্ষমতাটা কমে যায়। এই যে এই অল্প কয়েকটা লক্ষণ, এগুলো হচ্ছে আপনার কেউ যদি ডিপ্রেশনে থাকে এগুলো হচ্ছে ওনার প্রধান লক্ষণ বলা যায় আর কি। এগুলো হচ্ছে একটা একটার সাথে ইন্টার রিলেটেড, যে হচ্ছে একটা থাকলে আরেকটা হবে, একটা থাকলে আরেকটা হবে, এরকম আর কি। এখন হচ্ছে আমরা এইসব ডিপ্রেশন থেকে হচ্ছে আমরা বাঁচার জন্য আমরা কি করব? ডিপ্রেশন থেকে বাঁচার জন্য প্রথমে হচ্ছে আপনাকে ধর্মীয় অনুশাসন মানতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, ধর্মীয় অনুশাসন আমাদের মেনে চলতে হবে। কেউ যদি ধর্মের সাথে যদি অ্যাটাচ থাকে তখন হচ্ছে ওনাদের ডিপ্রেশনে চলে যাওয়ার সুযোগটা খুবই কম। আর আমাদের দেখেন মেডিকেল স্টুডেন্টদের যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আইটেমে ফেল বা হচ্ছে কোনো পরীক্ষা ফেল করলে দেখা যায় যে ডিপ্রেশনে পড়ে যায়। ডিপ্রেশনে পড়ে গেলে আসলে আপনি এই জিনিসটা কিভাবে ওভারকাম করবেন? মনে করেন আপনি একটা আইটেমে পেন্ডিং পেয়েছেন, একটা আইটেমে পেন্ডিং হওয়ার পর আপনাকে মনে করতে হবে যে আসলে এটা হ্যাঁ, পেন্ডিং একটু না, শর্টলি শেষ করবেন। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমার কাছ থেকে অনেক বেশি আশা করতেছে, স্যার আমার কাছ থেকে আরেকটু বেশি আশা করছে, এজন্য হচ্ছে স্যার হয়তো আমাকে পেন্ডিং দিচ্ছে, পরের বার আমাকে আরো এনরিচ করার জন্য স্যার এটা দিচ্ছে। যেমন হচ্ছে দেখেন আমার এখানে চুল নাই, ঠিক আছে, আমার এখানে চুল নাই, এই জন্য অনেকে এটা বলে যে তোমার মাথায় চুল পড়ে যাচ্ছে, তুমি কিছু করো না কেন? আমি বললাম যে এটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে আমার আহ আভিজাত্যের একটা লক্ষণ, যাদের অনেক টাকা পয়সা হয় ওদের মাথায় চুল থাকে না। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে এভাবে ওভারকাম আমরা করে যাই। পজিটিভলি নিলেই যা হয় সেটা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন নিজেকে নিয়ে হচ্ছে আপনার প্রশংসা করতে হবে। নিজের ঢোলটা, সোজা কথা যেটা বলা যায়, নিজের ঢোল নিজেকেই পিটাতে হবে, কেউ না পিটালেও আপনার নিজের মধ্যে নিজের ঢোল নিজে পিটাবেন। কারণ হচ্ছে আপনার অনেকগুলো গুণ আছে যেটা হচ্ছে আপনার মানে কেউ না জানলেও আপনি নিজে জানেন, এর জন্য নিজেকে আপনি নিজে প্রশংসা করবেন। তারপর হচ্ছে নিজেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, পুরস্কৃত করতে পারেন, ট্রিট দিতে পারেন, অনেকভাবে এটা দেওয়া যায়। রেস্টুরেন্টে নিজে একা একা খাওয়া দাওয়া করতে পারেন ডিপ্রেশন কাটানোর জন্য। তারপর দেখেন আমাদের সবকিছু নিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। যেমন দেখেন কেউ একজন আগলি, মানে হচ্ছে লম্বা খাটো মোটা অনেক কিছু হতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে এটা নিয়ে। তো হচ্ছে উনি আগলিটাকে মানে ওই নিজের মধ্যে না নিয়ে উনি যদি বলে যে আমি একজন ইউনিক, আমি আগলি না, আমি হচ্ছে ইউনিক, এটা মানে সবকিছু এরকম ভাবে পজিটিভ চিন্তা করতে হবে। যেটা হচ্ছে আমি বললাম আমার মাথায় চুল উঠে যাচ্ছে, এটা হচ্ছে একটা আভিজাত্য, এটা হচ্ছে কোনো সমস্যা না আমার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ডিপ্রেশন কাটানোর জন্য আমরা যেটা আরো কিছু আমরা কাজ করতে পারি, যেমন হচ্ছে প্রতিদিন ঠিক মতো ঘুম, তারপর হচ্ছে ব্যায়াম, তারপর হচ্ছে খাবার দাবার আমরা ঠিক মতো এগুলো করতে পারি। তারপর হচ্ছে আপনাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কোনো অনর্থক সম্পর্ক আমাদের না রাখা। অনর্থক সম্পর্ক তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে হচ্ছে আমাদের সমাজে এখন এগুলো খুবই কমন, ছেলে মেয়ে একটা রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ বলেন, জাস্ট ফ্রেন্ড বলেন, বা হচ্ছে আমাদের লাভার যাই বলেন না কেন, অনর্থক সম্পর্কগুলো রাখলে দেখা যায় যে একটা সময় যে মানে ফিউচার থাকে না। আর হচ্ছে আমাদের মেডিকেলে পড়ালেখার আমাদের এত প্রেশার থাকে যে শেষ পর্যন্ত দেখা যায় যে এই রিলেশন মেনটেন করতে গিয়ে হচ্ছে আর পড়ালেখাটাই আমাদের হচ্ছে না। যেমন এরকম আমার অনেক পরিচিত আছে যে হচ্ছে মনে করেন উনি নিজে পছন্দ করে একজনকে, বা হচ্ছে ভালোবাসে একজনকে, তারপর হচ্ছে ফ্যামিলি পছন্দ করে আবার আরেকজনকে, সবকিছু মিলায় হচ্ছে ওনার নিজের পড়ালেখার 12টা বেজে যাচ্ছে। আলটিমেটলি এভাবে একটা কোনো একটা কিছুতে ইনভলভ হওয়ার আগে, ইনভলভ না হলে তো খুব ভালো, যদি হচ্ছে ভালোভাবে ইনভলভ হওয়া যায়, ইনভলভ হতে চাইলে হচ্ছে আপনার সবকিছু চিন্তা করেই হচ্ছে আপনার ইনভলভ হওয়াটা উচিত।
তারপর হচ্ছে দেখেন আপনার আপনি যদি মেডিকেল আপনি যদি সুইট না করতে পারেন, এরকম অনেক হতে পারে যে হচ্ছে মেডিকেলে এসে এখন আর সুইট করতে পারতেছে না, ওনার মনে হচ্ছে যে মেডিকেল পড়ালেখাটা ওনার জন্য না। এমন অনেক হয়, দেখবেন প্রতি বিসিএস এ দেখা যায় যে এমবিবিএস থেকে হচ্ছে বিভিন্ন ইয়েতে চলে যাচ্ছে, আমাদের বিভিন্ন পেশায় চলে যাচ্ছে আর কি। তো এজন্য হচ্ছে আপনার ফাইন্ড নিউ প্যাশন, আপনার একটা নিউ প্যাশন আপনার খুঁজতে হবে। নিউ প্যাশন, আপনি যে প্যাশনে হচ্ছে আপনি নিজেকে সুইট করতে পারবেন, ওই প্যাশনে গেলে হচ্ছে আপনারা ডিপ্রেশনে থাকবে না। আচ্ছা, এরপর দেখেন আপনার শেষ স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে, আর কিছু যদি না পান সেটা হচ্ছে আপনাকে ডাক্তারের কাছে চলে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে হচ্ছে আপনার প্রবলেম গুলো সলভ হবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা অনেক লেংথি প্রোগ্রাম করে ফেলছেন। আর হচ্ছে এই বিষয়ে জি। হচ্ছে আপনার আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আপনাদের সব সময় আছে, আপনাদের যে কোনো কনসালটেশন বা যা কিছু প্রয়োজন হোক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমরা হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার বক্তব্য রেখে যাওয়ার জন্য। আজকের মতো আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ করছি। টক ঝাল মিষ্টি আমাদের এই মেডিকেল লাইফে নবীনদের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অ্যাপ্রন পরিহত নিজেদের ক্যাম্পাসে পদচারণের অপেক্ষায় আমরাও রয়েছি। এছাড়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন। আই হোপ সো আপনাদের প্রবলেমে অনেকটাই সলভ হয়েছে, কজ ভাই আপুরা এত সুন্দর করে অলরেডি বলে গেছেন, আর কিছু মনে হয় না বাকি থাকার কথা। সো আ বিগ থ্যাঙ্কস ফর দেম অলসো। আর এরকম যদি আরো অনেক অনেক আড্ডা বা ক্যারিয়ার অপরচুনিটি, ক্যারিয়ার সেশন, আপনাদের পড়া রিলেটেড যে কোনো ধরনের প্রোগ্রাম যদি চান, এরকম অনেক অনেক প্রোগ্রামের আয়োজন সবসময় জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি করে আসছে এবং করে যাবে। তাই আপনাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সাথেই থাকতে হবে। এছাড়া আজকের মতো তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি আনিকা তাসনিম, যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ডিপ্লোমেট কমিটি মেডিকেল কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।